আরে ভাই, চোখ কি পকেটে নিয়ে গাড়ি চালান নাকি? দেখছেন না মানুষ যাচ্ছে। গাড়ির ড্রাইভার কাশেম, বয়স 50 হবে। জানালা দিয়ে মাথা বের করে উল্টো ধমক দেয়। এই সাইকেলওয়ালা, মরার জায়গা আর পাস না? ম্যাডামের গাড়ির সামনে এসে পড়লি কেন? যা ভাগ এখান থেকে। গাড়িতে স্ক্র্যাচ লাগলে তোর 7 জন্ম বিক্রি করলেও এর শোধ হবে না। বাহ, রং সাইডে গাড়ি চালাবেন আপনারা, ধাক্কা দেবেন আপনারা, আবার চোখ রাঙিয়েও কথাও বলবেন আপনারা। পেয়েছেনটা কি? হ্যাঁ, নামেন গাড়ি থেকে, ভদ্রতা শিখিয়ে দিই একটু। শান্ত সাইকেলটা একপাশে ফেলে সোজা গাড়ির পেছনের জানালার দিকে এগিয়ে যায়। সে জানে গাড়ির মালিক পেছনে বসে আছে। কাছে টোকা দেয় সে। গ্লাসটা নামান। হ্যালো, কানে তুলে দেওয়া নাকি? গ্লাস নামান বলছি। গাড়ির ভেতর এসি চলছে। ইরা ল্যাপটপে চোখ রেখে বসেছিল। বাইরের এই চেঁচামেচিতে বিরক্ত হয়ে সে গ্লাসটা নামায়। শান্তর কাদা মাখা চেহারা দেখে সে নাক কুচকায়। হোয়াট ইজ দিস? কাশেম, গাড়ি থামালে কেন? আমি কি বলেছিলাম না 9:30 মিটিং আছে? এইসব রাস্তার ঝামেলা আমার একদম সহ্য হয় না। ম্যাডাম, জামলা তো আপনি পাকালেন, রং সাইড দিয়ে এলেন, আমাকে ফেলে দিলেন, এখন আবার সময় জ্ঞান দেখাচ্ছেন। নামুন গাড়ি থেকে আর আমাকে সরি বলুন। এক্সকিউজ মি, কি বলে আমি সরি বলবো? হ্যাঁ, তোমার মতো একটা একটা রাস্তার ছেলের কাছে? ডু ইউ নো হু আই অ্যাম? আপনি কে সেটা জেনে আমার লাভ নেই। আপনি আমেরিকার প্রেসিডেন্ট হলেও ট্রাফিক রুল আপনার জন্য সেম। রং সাইডে গাড়ি চালিয়ে বাপদাদার ক্ষমতা দেখাতে পারেন, কিন্তু কমন সেন্সটা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, তাই না? নাকি সেটাও ড্রাইভারকে দিয়ে কেনান? হাউ ডিয়ার ইউ! তোমার সাহস তো কম না, হ্যাঁ আমার মুখের উপর তর্ক করছো। তর্ক করছি না, লজিক দিচ্ছি। কিন্তু লজিক তো আবার আপনাদের মতো বড় লোকদের মাথায় ঢোকে না। সেখানে তো শুধু ইগো ভর্তি। দেখুন আমার শার্টটা কি অবস্থা করেছেন, অফিসে যাব কি করে? ইরা রাগে কাঁপছে। তার দেরি হয়ে যাচ্ছে, তার উপরে ছেলেটা সমানে অপমান করে যাচ্ছে। ইরা পার্স থেকে কর করে একটা 500 টাকার নোট বের করে শান্তর মুখের উপর ছুঁড়ে মারে। এই নাও, তোমার এই ফাটা শার্ট আর ভাঙা সাইকেলের দাম এর চেয়ে বেশি হওয়ার কথা না। এখন রাস্তা ছাড়ো। কাশেম, গাড়ি স্টার্ট দাও। 500 টাকার নোটটা শান্তর গায়ে লেগে নিচে কাদার উপর পড়ে। শান্তর চোয়াল শক্ত হয়ে যায়। সে নিচু হয়ে নোটটা তোলে। ইরা ভাবে ছেলেটা টাকা পেয়ে খুশি হয়েছে। শান্ত পকেট থেকে একটা 2 টাকার কয়েন বের করে। কাশিম ভাই দাঁড়ান, ম্যাডামের একটু জিনিস বাকি রয়ে গেছে। শান্ত জানালা দিয়ে হাতটা একটু ভেতরে ঢুকিয়ে 500 টাকার নোট সহ 2 টাকার কয়েনটা ইরার দামি ল্যাপটপের ব্যাগের ওপর ছুঁড়ে দেয়। এটা কি? টিপস, আপনার এই ভিখারির মতো মেন্টালিটি দেখে খুব মায়া হলো। ভুল করে 500 টাকা দান করেছেন, তাই 2 টাকা ফেরত দিলাম। ওটা দিয়ে একটা লজেন্স কিনে খাবেন, মাথাটা ঠান্ডা হবে। আর হ্যাঁ, নেক্সট টাইম রং সাইডে এলে চাকা পাঞ্চার করে দেব, মনে রাখবেন। ইউ বাস্টার্ড! কাশেম, গাড়ি টান দাও এক্ষুনি। জি আম্মা। জ্যাম একটু ছাড়তেই কাশিম গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ইরা গাড়ির লুকিং গ্লাসে শান্তর দিকে তাকিয়ে থাকে। ছেলেটা তখনও ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। ইরা সারা শরীর রাগে রিরি করছে। অসভ্য ইতর, আজ আমার দিনটাই খারাপ করে দিল। ওর চেহারার ছবি তুলে রাখা উচিত, পুলিশে দিতাম। আম্মা, এইসব ছোট লোক এমনই হয়, আপনি মন খারাপ করবেন না। চুপ করো কাশেম, তুমি রং সাইডে কেন এসেছিলে? তোমার জন্য আমাকে এই অপমান সহ্য করতে হলো। অফিসে চলো, তোমার বেতন থেকে আমি টাকা কাটবো আজ। সকাল 9:10। ফার্মগেট থেকে কাওরান বাজারের দিকে যাওয়ার রাস্তা। ঢাকার রাস্তা মানেই এক অদ্ভুত রণক্ষেত্র। হর্ন, ধুলো আর মানুষের ঘামের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। সিগন্যাল ছেড়েছে মাত্র। গাড়ির চাকাগুলো নড়ে উঠতেই হুড়মুড় করে সবাই এগোতে চাইছে। এই ভিড়ের মধ্যে একটা পুরনো ফিনিক্স সাইকেল চালিয়ে যাচ্ছিল আজকের গল্পের নায়ক শান্ত। বয়স 27 বছর। গায়ের রং রোদে পোড়া তামাটে, কিন্তু চেহারায় একটা ধারালো ভাব আছে। পরনে নীল রঙের সস্তা চেক শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো। চোখে নিউ মার্কেট থেকে 150 টাকায় কেনা একটা কালো সানগ্লাস।
চুলগুলো এলোমেলো, কিন্তু তাতে এক ধরনের স্টাইল আছে। সে বর্তমানে রয়্যাল ক্রিয়েশনস অফিসের লজিস্টিক এক্সিকিউটিভ, মূলত পিয়ন ও ক্লার্কের মাঝামাঝি পোস্ট। শান্ত সাইক্লেনটা নিয়ে জামের চিপা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে একটা চকচকে কালো প্রাডো গাড়ি রং সাইড দিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়েছিল। গাড়ির ভেতরে বসেছিল ইরা। পুরো নাম ইরাবতী চৌধুরী, বয়স 25। যে এতক্ষণ শান্তর সাথে ঝগড়া করছিল সেই গল্পের নায়িকা ইরা। সে হলো রয়্যাল ক্রিয়েশনসের এমডি। রং ফর্সা, স্লিম ফিগার, পরনে দামি ফর্মাল স্যুট, চোখে মুখে আভিজাত্য আর অহংকারের ছাপ স্পষ্ট। সে গুলশানের এক আলিশান ডুপ্লেক্স বাড়িতে থাকে। প্রাডো গাড়িটার বাম্পার শান্তর সাইকেলের পেছনের চাকায় সজোরে ধাক্কা দেওয়ার ফলেই এই ঝগড়া। শান্ত টাল সামলাতে না পেরে রাস্তার পাশে জমে থাকা কাদা পানির গর্তে ছিটকে পড়ে গিয়েছিল। তার শার্টের এক পাশার প্যান্ট পুরোপুরি কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। আর তারপর যা হলো আপনারা তো বুঝতেই পারেন। এবার আসি মূল গল্পে। এদিকে শান্ত রাস্তার পাশের একটা ট্যাপ থেকে পানি নিয়ে কোনো মতে গায়ের কাদা পরিষ্কার করে, কিন্তু শার্টের দাগ পুরোপুরি যায় না। ভেজা শার্ট গায়ে এসে সাইকেল চালিয়ে অফিসের দিকে রওনা দেয়। ওদিকে ইরা অফিসে পৌঁছে সোজা কনফারেন্সের রুমে ঢোকে। তার মেজাজ সপ্তমে চড়ে আছে। একে তো সকালের ওই ঘটনা, তার উপর প্রজেক্টরের লেন্স ঘোলা দেখে সে অফিসের স্টাফদের উপর চড়াও হয়। লয়াল ক্রিয়েশনসের কনফারেন্স রুম, গুলশান। সকাল 10:35। কনফারেন্স রুমে পিনপতন নীরবতা। ইরা হেড অফ দ্য টেবিলে বসে আছে। তার সামনে সেলস টিমের হেড রাশেদ সাহেব এবং আইটি ইনচার্জ সুমন দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে। রাশেদ সাহেব, আমি কি আপনাদের চ্যারিটি করার জন্য বেতন দেই? একটা সিম্পল প্রেজেন্টেশন রেডি করতে পারেন না। আর সুমন, এই প্রজেক্টর ঘোলা কেন? আমি কি ঝাপসা দেখার জন্য এখানে বসে আছি? ম্যাম, আসলে লেন্সটা কাল পরিষ্কার করা হয়েছিল, কিন্তু হয়তো হিউমিডিটির কারণে। শ্যাট আপ! অজুহাত দিবেন না। আপনাদের মতো অপদার্থের জন্য কোম্পানিটা ডুববে। ওই পিয়নটা কোথায়? করিম, ও ঠিকমতো ক্লিন করে না কেন? ওকে আজই বরখাস্ত করবো আমি। ঠিক সেই মুহূর্তে কনফারেন্স রুমের দরজা খুলে ভেতরে ঢোকে শান্ত। তার হাতে একটা ট্রে, তাতে কফির মগ। শান্তর শার্ট এখনো ভেজা, পেন্টের নিচে কাদার ছিটে। সে নির্লিপ্ত ভঙ্গিতে ভেতরে আসে। আসসালামু আলাইকুম। কফি চলে এসেছে। হট কফি ফর হট টেম্পার। কণ্ঠস্বর শুনে ইরা চমকে তাকায়। শান্তকে দেখে তার চোখ কপালে ওঠে। সে বিশ্বাসই করতে পারছে না যে সকালের সেই বেয়াদব ছেলেটা তার অফিসেরই কর্মচারী। তুমি তুমি এখানে কি করছো? কফি সার্ভ করছি ম্যাম। ব্ল্যাক কফি, নো সুগার, ঠিক আপনার পার্সোনালিটির মতো থিতকোটে। শান্ত ট্রেটা টেবিলের ওপর রাখে। ইরার রাগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। রাশেদ সাহেব, এই ছেলেটাকে, ও আমাদের অফিসে কিভাবে ঢুকলো? সিকিউরিটি কোথায়? ম্যাম, ও তো শান্ত। গত মাসে লজিস্টিক্সে জয়েন করেছে। খুব কাজের ছেলে, সব ফাইলপত্র গুছিয়ে রাখে। কাজের ছেলে? ও একটা বেয়াদব। সকালের রাস্তায় আমার গাড়ির সাথে ওই ঝামেলা করেছিল। ওই, তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়ানোর? আর তোমার এই পোশাকের কি অবস্থা? এটা অফিস নাকি বস্তি? ম্যাম, পোশাকের অবস্থা তো আপনার ড্রাইভারের জন্যই এমন হয়েছে, আর অফিসটা বসতে না। কিন্তু আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে তো মাছের বাজারে আছে। একটু আস্তে কথা বলুন, দেয়ালেরও কান আছে। তোমার এত বড় সাহস! তুমি আমাকে ম্যানার্স শেখাচ্ছ? ইউ আর ফায়ার। এক্ষুনি বের হয়ে যাও অফিস থেকে। ম্যাম, টেকনিক্যালি আপনি আমাকে ফায়ার করতে পারেন না। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে কোনো ভ্যালিড রিজন ছাড়া আমাকে বের করে দেওয়া যাবে না। আর রাস্তায় ঝগড়া হওয়াটা অফিসিয়াল মিসকন্ডাক্ট না, ওটা পার্সোনাল ম্যাটার। পার্সোনাল? আমি দেখাচ্ছি পার্সোনাল কাকে বলে। এই কফিটা ফ্লোরে ঢালছি আমি। এখন এই ফ্লোর তুমি পরিষ্কার করবে। এইটা তোমার পানিশমেন্ট। ইরা ইচ্ছে করে কফির মগটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। গরম কফি মেঝের কার্পেটে ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে চুপ হয়ে যায়। শান্ত মেঝের দিকে একবার তাকায়, তারপর ইরার দিকে তাকায়। ম্যাম, লজিস্টিক্সের কাজ ফাইল আর সাপ্লাই দেখাশোনা করা, ক্লিনিং ডিপার্টমেন্ট আলাদা। আপনি বরং ক্লিনারকে ডাকুন। আর হ্যাঁ, আপনার ইগোর মতো ফ্লোরটাও এখন বেশ পিচ্ছিল হয়ে গেছে, সাবধানে হাঁটবেন।
না হলে আবার পরে গিয়ে কোমর ভেঙে কোম্পানির ইন্স্যুরেন্সের টাকা খরচ হবে। তুমি আমার হুকুম অমান্য করছো? অযৌক্তিক হুমকি অমান্য করাটা স্মার্টনেস, বেয়াদবি না। আর আপনি এমডি হতে পারেন, কিন্তু তাই বলে যা খুশি তাই করতে পারেন না। কোম্পানিতে আরও লোক আছে, আমি এখানে কাজ করতে এসেছি ম্যাম, আপনার দাসত্ব করতে আসিনি। ফাইন, কাজ করতে এসেছো তো ঠিক আছে। রাশেদ সাহেব, মিরপুর টেক্সটাইল প্রজেক্ট 2019-এর ফাইলটা কোথায়? ম্যাম, ওটা তো 5 বছর আগে হারিয়ে গেছে। সেটা রুমের পুরনো ফাইলের গাদায় কোথায় আছে কেউ জানে না। ওটা খুঁজে পাওয়া অসম্ভব। অসম্ভব কাজটা ওই করবে। শান্ত, তুমি যদি আজ বিকেলে 5টার মধ্যে এই ফাইলটা আমার টেবিলে না রাখতে পারো, তাহলে কাল থেকে আর অফিসে আসবে না। এটা অফিসিয়াল অর্ডার। এখন কি করবে? এটাও কি অযৌক্তিক? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ম্যাম। ফাইলটা আমি খুঁজে বের করব, কিন্তু যদি বের করি তাহলে আমাকে 1 সপ্তাহের বোনাস দিতে হবে। রাজি? হ্যাঁ, আগে খুঁজে তো বের করো। নাও গেট আউট অফ মাই সাইট। শান্ত মুচকি হেসে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে শীষ দিতে দিতে যায়, যা ইরাকে আরও বেশি রাগে দেয়। ইরা নিজের চেয়ারে ধপ করে বসে পড়ে। রাশেদ সাহেব, আপনারা দাঁড়িয়ে তামাশা দেখছেন কেন? মিটিং কন্টিনিউ করুন। জি ম্যাম, জি। এরপর দুপুর পর্যন্ত শান্ত ধুলোবালি মাখা স্টোর রুমে বসে ফাইলের পর ফাইল ঘাঁটতে থাকে। তার শরীরে ঘাম ঝরছে, কিন্তু সে থামে না। পুরনো নথিপত্রের গন্ধ আর গরমের মধ্যে সে এক মনে কাজ করে। দুপুরের লাঞ্চ ব্রেক হয়, সবাই যখন ক্যাফেটেরিয়ায় দামি খাবার খাচ্ছে, শান্ত তখন ক্যান্টিনের এক কোণায় গিয়ে বসে। ক্যান্টিনটা বেশ বড়। এক পাশে এক্সিকিউটিভদের জন্য কাজ ঘেরা জায়গা, অন্য পাশে সাধারণ স্টাফদের বসার জায়গা। শান্ত সাধারণ অংশের একদম কোণায় একটা টেবিলে একা বসে আছে। তার সামনে 5 টাকা দামের এক প্যাকেট বিস্কুট আর 1 কাপ রং চা। অফিসের রিসেপশনিস্ট মিথিলা আসে তার শান্ত টেবিলে। সে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, থাকে মিরপুরে। গায়ের রং শ্যামলা, মায়াবী চোখ, পরনে হালকা গোলাপি রঙের সেলোয়ার কামিজ। সে শান্তকে মনে মনে ভীষণ পছন্দ করে। মিথিলা একটা টিফিন কেরিয়ার হাতে শান্ত টেবিলের দিকে এগিয়ে আসে। শান্ত বিস্কুট চুবিয়ে খাচ্ছে। শান্ত ভাই, তুমি এখানে একা বসে বিস্কুট খাচ্ছ কেন? আমি তো তোমার জন্য বাসা থেকে খিচুড়ি আর ডিম ভাজি নিয়ে এসেছি। আরে মিথু যে, বসো বসো। খিচুড়ি এনেছো? কিন্তু আমি তো বিস্কুট দিয়ে লাঞ্চ সেরে ফেললাম। মাসের শেষ তো, পকেটের অবস্থা টাইট। তুমি সব সময় এমন করো কেন বলো তো? আমার হাতে রান্না কি তোমার ভালো লাগে না, নাকি আমার সাথে খেতে লজ্জা করে? লজ্জা করবে কেন? তুমি হলে এই অফিসের একমাত্র মানুষ যার হাটে প্লাস্টিক নেই। কিন্তু আজ আমার খাওয়ার মুড নেই রে। ওই রাক্ষসী এমরিটা যা পেয়ারা দিল সকালে। আসতে বলো ভাই, কেউ শুনে ফেলবে। আমি শুনেছি ম্যাম তোমাকে অনেক বকেছে। তুমি কেন ওনার সাথে তর্ক করতে যাও? উনি মালিক, আমরা কর্মচারী। ওনারা যা বলবেন তাই তো শুনতে হবে। চাকরিটা চলে গেলে তুমি খাবে কি? তোমার তো ঢাকায় কেউ নেই। কেন, খিদে পেলে তোমার ভালোবাসা খাবো, আর চাকরি ওটা আমার যাবে না রে পাগলি। আমি না থাকলে এই অফিসের বাতিও জ্বলবে না, ফ্যানও করবে না, সব অচল হয়ে যাবে। তুমি সব সময় মস্করা করো। নাও হা করো তো, আমি খাইয়ে দিচ্ছি। মিথিলা জোর করে 1 চামচ খিচুড়ি শান্তর মুখের সামনে ধরে। শান্ত প্রথমে না করতে চায়, কিন্তু মিথিলার ছলছলে চোখের দিকে তাকিয়ে সে আর মানা করতে পারে না। শান্ত খাবারটা মুখে নেয়। দারুণ হয়েছে। তোমার হাতে রান্নায় জাদু আছে মিতু। কিন্তু একটা কথা বলি, আমাকে নিয়ে তো ভেবো না। আমি একটা ভবঘুরে মানুষ, আজ এখানে তো কাল ওখানে, আমার কোনো ঠিক নেই। তুমি যেখানেই থাকো আমি তোমার খবর রাখবো। আচ্ছা, তোমার শাড়িতে ওইটা কিসের দাগ? ধুলো লেগে আছে যে। মিথিলা নিজের ওনার কোণা দিয়ে শান্তর শার্টের হাতের কাছে লেগে থাকা ধুলো ঝেড়ে দিতে থাকে। ঠিক এই সময় কাজ ঘেরা কেবিনের ভেতর থেকে ইরা কফি খেতে খেতে দৃশ্যটা দেখে ফেলে। মনে মনে বলে, বাহ, কি রোমান্স! সকালে আমার সাথে বাঘের মতো গর্জন, আর এখন একটা সামান্য রিসেপশনালিস্টের সাথে বিড়াল হয়ে বসে আছে। এই মেয়েটারও কোনো ক্লাস নেই। অফিসের মধ্যে এইসব ন্যাকামি আমার সহ্য হয় না। ইরা তার পিয়ে নীরাকে ডাকে। নীরা, ওই কর্নারে তাকাও। অফিসের এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে। রিসেপশনে গিয়ে মিথিলাকে ওয়ার্নিং লেটার দাও। অফিস টাইম ক্যান্টিনে বসে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া চলবে না। আর ওই শান্ত ছেলেটাকে বলো, আমার ফাইলটা যদি এখনও না পেয়ে থাকে
তবে যেন আজ ওভারটাইম করে। জি ম্যাম, আমি এক্ষুনি বলছি। মিতু, ওই দেখো ম্যামের পিয়ে এদিকে আসছে। মনে হয় আমাদের রোমান্স ম্যামের হজম হচ্ছে না। তুমি যাও, না হলে তোমার চাকরিটাও নড়বড় করবে। করুক, আমি ভয় পাই না। তুমি সাবধানে থেকো শান্ত ভাই। মিথিলা টিফিন কেরিয়ার গুছিয়ে উঠে পড়ে। শান্ত দূর থেকে ইরার দিকে তাকায়। ইরার চোখ সরিয়ে নেয়, কিন্তু তার মনের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে থাকে। সে বুঝতে পারে না কেন শান্তর হাসিটা তার এত অসহ্য লাগছে, আবার কেনই বা সে বারবার শান্তর দিকে তাকাচ্ছে। জলে পড়ে যাচ্ছে ইরা চৌধুরী। এই তো শুরু, আগুন তো এখনো লাগেইনি। বিকেল 5টার মধ্যেই শান্ত সত্যি সত্যি সেই হারিয়ে যাওয়া ফাইল খুঁজে বের করে ইরার ডেস্কে রেখে আসে। ইরা অবাক হলেও মুখে কিছু বলে না। অফিস এসে শান্ত যখন বের হয় তখন আকাশ কালো করে মেঘ করেছে। সে সাইকেল চালিয়ে তেজগাঁও হয়ে তার বস্তির ঘরে ফেরে। অফিসের এসি রুম থেকে সোজা ভ্যাবসা গরম আর মশার কামড়ের জগতে। রাত তখন 11টা 30 মিনিট। শান্তর ঘরটা ছোট, সেতসেতে। একটা চৌকি, তাতে তোষক পাতা, এক কোণায় কিছু হাঁড়ি পাতিল। কিন্তু এই দিনহীন পরিবেশের মাঝখানে একটা অদ্ভুত দৃশ্য। শান্ত মেঝেতে শুয়ে আছে, তার হাতে আপেলের লেটেস্ট আইপ্যাড প্রো। স্ক্রিনের আলোয় তার মুখটা অন্যরকম দেখাচ্ছে। সে শেয়ার মার্কেটের গ্রাফ দেখছে গভীর মনোযোগ দিয়ে। রয়্যাল ক্রিয়েশনসের গ্রাফ নিম্নমুখী। এরা ভুল করছে। ও ইমোশন দিয়ে বিজনেস চালাচ্ছে না, চালাচ্ছে ইগো দিয়ে। আর এটাই ওর উইক পয়েন্ট। শান্তর পাশে রাখা আইফোন 17 প্রো ম্যাক্সটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে মিস্টার জামশেদ, শান্তর পার্সোনাল অ্যাটর্নি ও ম্যানেজার। শান্ত ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। আসসালামু আলাইকুম স্যার, এত রাতে ডিস্টার্ব করার জন্য সরি। আপনি কি সেফ হাউসে আছেন নাকি ওই? ওয়ালাইকুম আসসালাম জমশেদ চাচা, আমি আমার প্রসাদে আছি। টিনের চালের বৃষ্টির মিউজিক শুনছি। বলো, কী খবর? স্যার, খবর ভালো না। রয়্যাল ক্রিয়েশনের কালকের ডিলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। মিস্টার খান, মানে এসকে গ্রুপের মালিক, বায়ারদের ম্যানিপুলেট করেছে। এই ডিলটা না হলে ইরার কোম্পানি বড় লস পড়বে, ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে। আমরা কি এখন স্ট্রাইক করব? আপনি চাইলে কালকেই শেয়ারগুলো কিনে নিতে পারি। শান্ত কিছুক্ষণ চুপ করে থাকে। সে আইপ্যাডের স্ক্রিনে ইরার একটা ছবির দিকে তাকায়, যেটা সে ইন্টারনেট থেকে নামিয়েছে। ছবিতে ইরা অ্যাওয়ার্ড নিচ্ছে, মুখে সেই পরিচিত অহংকারী হাসি। না জমশেদ চাচা, এখনই না। আমি চাই না এরা এখনই ব্যাংকে পড়ুক। আমি ওকে নিজে হাতে শেষ করব, কিন্তু সেটা ফেয়ার গেম খেলে। মিস্টার খানের মতো ইঁদুরের গর্ত দিয়ে ঢুকে না। তাহলে কি করব স্যার? রয়্যাল ক্রিয়েশনসের ফ্রান্ট দরকার। তুমি বেনামে একটা শেল কোম্পানির মাধ্যমে 2 কোটি টাকা ইনভেস্ট করে দাও। এমনভাবে দেবে যে কেউ ট্রেস করতে না পারে সোর্সটাকে। ইরা ভাববে তার গুডউইলের কারণে ইনভেস্ট এসেছে। কিন্তু স্যার, আপনি তোর বাবার ওপর রিভেঞ্জ নিতে গিয়েছিলেন, এখন ওকে সাহায্য করছেন কেন? রিভেঞ্জ তো নেবই, কিন্তু শিকার যদি আগেই মরে যায় তাহলে শিকার করে মজা কি? আমি চাই ইরা আমার সামনে দাঁড়িয়ে লড়াই করুক। তাছাড়া মেয়েটা বড্ড একা। আজ অফিসে দেখলাম ওর চারপাশে শুধু চাটুকার, কেউ আসল হিতাকাঙ্ক্ষী নেই। স্যার, আপনি কি ইমোশনাল হয়ে যাচ্ছেন? ইমোশন? আমার ডিকশনারিতে ওসব নেই চাচা। এটা বিজনেস স্ট্র্যাটেজি। তুমি টাকাটা ট্রান্সফার করো আর শোনো, আমার দাদুকে বলো আমি ভালো আছি, উনি যেন টেনশন না করেন। জি স্যার, আল্লাহ হাফিজ। শান্ত ফোনটা কেটে পাশে রাখে। জানালার ফাঁক দিয়ে বৃষ্টির ছাট আসছে। সে জানালার দিকে তাকায়। দূরের শহরের বড় বড় বিল্ডিংয়ের আলো দেখা যাচ্ছে। ইরা চৌধুরী, তোমাকে আমি রাজপ্রাসাদ থেকে রাস্তায় নামাবো, তাও আবার নিজের হাতে। এটা আমার প্রতিজ্ঞা। তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে, কিন্তু শান্তর গলার স্বরটা একটু নরম হয়ে আসে। সে হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করে। কিন্তু তোমাকে আমি বৃষ্টিতে ভিজতে দেব না। ভেজাবো, কিন্তু ছাতাও আমিই ধরবো। এই খেলাটা এখন আর শুধু টাকার নয়, এটা ইগোর, এটা জেদের। আর এই জেদে শান্ত হারছে এখানে। বিদ্যুতের চমকানিতে শান্তর মুখটা একবার জ্বলে ওঠে। সেই মুখে একই সাথে ভালোবাসা আর ঘৃণার এক অদ্ভুত সংমিশ্রণ। শান্ত উঠে গিয়ে আলমারির ভেতর থেকে একটা ফাইল বের করে। রয়্যাল ক্রিয়েশনস টেক ওভার প্ল্যান।
সে ফাইলটা বালিশের নিচে রেখে শান্তিতে চোখ বন্ধ করে। টিনের চালে বৃষ্টির শব্দ তখনও একটানা বেজে চলেছে। পরদিন সকাল 11:15। আজকের দিনটা রয়্যাল ক্রিয়েশনসের জন্য ডু অর ডাই। জাপানি বায়ার মিস্টার তানাকা এসেছেন। কোটি টাকার ডিল। যদি এই ডিলটা সাইন হয় তবে কোম্পানিটি গত 6 মাসের লস রিকভার করতে পারবে। কনফারেন্স রুম রেডি, কিন্তু মূল প্রেজেন্টেশনটা ইরার পার্সোনাল ল্যাপটপে। সবাই প্রস্তুত। মিস্টার তানাকা অপেক্ষা করছেন। ইরা ল্যাপটপ অন করতে গিয়ে দেখে কালো স্ক্রিন। বুট ডিভাইস নট ফাউন্ড। সুমন, হোয়াট দ্য হেল ইজ দিস? ল্যাপটপ অন হচ্ছে না কেন? আমার সব ডাটা, স্লাইড, ফিনান্সিয়াল রিপোর্ট সব এইটার মধ্যে। ম্যাম আমি তো চেক করছিলাম, মনে হয় হার্ড ডিস্কটা ক্র্যাশ করেছে অথবা র্যামে কোনো সমস্যা হয়েছে। আমি রেজিস্টার দিয়ে দিচ্ছি। রিস্টার্ট দিচ্ছি মানে কি? তানাকা সাহেব বাইরে বসে আছেন, 5 মিনিটের মধ্যে মিটিং শুরু হবে। তুমি বলছো হার্ড ডিস্ক ক্র্যাশ? ব্যাকআপ কোথায়? ম্যাম ক্লাউড ব্যাকআপটা কাল রাতে স্ক্রিনশট হয়নি, সার্ভার ডাউন ছিল। তার মানে কোনো ব্যাকআপ নেই? ইউ ইডিয়ট, গেট আউট অফ মাই কেবিন। ইরা রাগে টেবিলের উপর থাকা পেপারও একটা ছুঁড়ে মারে। সেটা সুমনের পায়ে না লেগে দেয়ালে লাগে। সুমন ভয় কাঁপছে। ইরা মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বাবার কোম্পানিটা আজ তার ভুলের জন্যই ডুবতে বসেছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। মে কাম ইন ম্যাম? নাকি এখনই আসবো না? পেপার ওয়েট শেষ হলে আর জানাবেন। শান্তর হাতে একটা ফাইল। সে নির্লিপ্ত ভঙ্গিতে ভেতরে ঢোকে। ইরা মুখ তুলে তাকায়। তার চোখ লাল হয়ে আছে রাগে আর অপমানে। তুমি এই সময় তুমি এখানে কি করছো? তামাশা দেখতে এসেছো? দেখছো না আমরা কি বিপদে আছি? বের হও। বের তো হবই, কিন্তু বের হলে তো আপনার জাপানি বায়ারও বের হয়ে যাবে। তখন কোম্পানিটার গেটে তালা ঝুলাতে হবে। চেঁচামেচি না করে আমাকে ল্যাপটপটা দেখতে দিন। তুমি ল্যাপটপ দেখবে? তুমি কি আইটি এক্সপার্ট? সুমন যেটা পারছে না সেটা তুমি একটা লজিস্টিক বয় হয়ে পারবে? সুমন যা পারে না সেটা আমি পারি বলেই তো আমি শান্ত। আর সুমন যা পারে সেটা আমি করি না, কারণ ওটা বোরিং। সরুন তো। শান্ত এক প্রকার জোর করেই ইরার সামনে থেকে ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। ইরা বাধা দিতে যায়, কিন্তু শান্তর চোখের দিকে তাকিয়ে কেন যেন থেমে যায়। শান্তর চোখে এক অদ্ভুত কনফিডেন্স। শান্ত পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে ইনপুট দেয়। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর ঝড়ের গতিতে চলতে থাকে। কমান্ড প্রম্পট, বায়োস, সেট আপ। উফ ম্যাম, আপনি তো ল্যাপটপটাকে ডাস্টবিন বানিয়ে রেখেছেন। এত ক্যাশ মেমোরি কেউ রাখে? বাজে বকবে না। কাজ হচ্ছে কিছু নাকি নাটক করছো? নাটক তো আপনি করেন ম্যাম, আমি অ্যাকশন করি। ওয়েট, 3, 2, 1, ভিঙ্গো। হঠাৎ ল্যাপটপের স্ক্রিন জ্বলে ওঠে। উইন্ডোজ লোগো দেখা যায়। ইরা অবিশ্বাসে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে ঝুঁকে পড়ে স্ক্রিনের দিকে। ইউ, ইটস ওয়ার্নিং। ডাটা ফাইলগুলো আছে? সব আছে। আমি সিস্টেম বাইপাস করে টেম্পোরারি বুট করেছি। প্রেজেন্টেশন শেষ হওয়া পর্যন্ত চলবে, তারপর কিন্তু হার্ড ডিস্ক বদলাতে হবে। নিন আপনার স্লাইড রেডি। শান্ত ল্যাপটপটা ইরার দিকে ঘুরিয়ে দেয়। স্ক্রিনে তানাকা সাহেবের জন্য তৈরি করা প্রেজেন্টেশনটা জ্বলজ্বল করছে। ইরা শান্তর দিকে তাকায়। সে ধন্যবাদ দিতে চায়, কিন্তু তার ইগো তাকে আটকে দেয়। একটা সামান্য পিয়ন টাইপ ছেলের কাছে সে কৃতজ্ঞ থাকবে? মোটেও না। ধন্যবাদ দেওয়ার জন্য ঠোঁট কামড়াতে হবে না ম্যাম, দাঁতে ব্যথা পাবেন। তার চেয়ে বরং এই মাসের স্যালারিতে বোনাসটা যোগ করে দিলেই হবে। আর হ্যাঁ, তানাকা সাহেবকে বলবেন গ্রিন টি পছন্দ করেন, কফি না। এটা ছোট টিপস ফ্রি দিলাম। তুমি তুমি জানলে কি করে তানাকা সাহেব গ্রিন টি পছন্দ করেন? আমি মানুষ পড়ি ম্যাম, শুধু ফাইল পড়ি না। তানাকা সাহেব লবিতে বসে দুবার গ্রিন টির কথা জিজ্ঞেস করেছেন রিসেপশনে। আপনার হাই প্রোফাইল এক্সিকিউটিভরা সেটা খেয়াল করেনি। অল দ্য বেস্ট ফর দ্য মিটিং। শান্ত মুচকি হেসে ফাইলটা টেবিলে রেখে বেরিয়ে যায়। ইরা কিছুক্ষণ শান্তর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা তাকে আজ বড় বাঁচা বাঁচালো, কিন্তু শান্তর ওই ডোন্ট কেয়ার হাসিটা ইরার বুকের ভেতর এক অদ্ভুত জেদ তৈরি করে। সে মনে মনে বলে, এত স্মার্টনেস তোমাকে আমি ভাঙবো শান্ত। আমি ইরা চৌধুরী বলছি। কিছুক্ষণ পর মিটিং সফল হয়।
তানাকা সাহেব ডিল সাইন করে। ইরা সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুপুরের লাঞ্চ আওয়ারে অফিসের পরিবেশ একটু হালকা হয়, কিন্তু ইরার মনের ভেতর শান্তর প্রতি এক মিশ্র অনুভূতি কাজ করতে থাকে, কৃতজ্ঞতা নাকি বিরক্তি। এরই মধ্যে দুপুরের খাবারের পর লেডিস ওয়াশরুমে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা, যা শান্তকে আবারও ইরার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দুপুর 1:40। লেডিস ওয়াশরুমের সামনে বড় আয়না। ইরা সেখানে দাঁড়িয়ে মেকআপ টাচ আপ করছে। মিটিংয়ের সাফল্যে তার মুড কিছুটা ভালো ছিল, কিন্তু তখনই মিথিলা ওয়াশরুমে ঢোকে। মিথিলার হাতে একটা সস্তা বাটন ফোন। সে সম্ভবত শান্তর সাথে মেসেজে কথা বলছিল আর হাসছিল। ইরাকে দেখে মিথিলা ফোনটা লুকিয়ে ফেলে। আসসালামু আলাইকুম ম্যাম, কংগ্রাচুলেশনস, ডিলটা নাকি হয়ে গেছে। থ্যাঙ্কস, কিন্তু তুমি এখানে কি করছো? রিসেপশনে কে? ম্যাম লাঞ্চ ব্রেক তো, তাই একটু ফ্রেশ হতে এলাম। আসলে শান্ত ভাই একটা জোকস পাঠিয়েছে তো তাই। শান্ত নামটা শোনা মাত্রই ইরার ভ্রু কুঁচকে যায়। তার মনে পড়ে সকালে ক্যান্টিনের দৃশ্য। এই মেয়েটা শান্তর সাথে বড্ড বেশি মেলামেশা করছে। শোনো মিথিলা, একটা কথা বলি। তুমি এই কোম্পানিতে আছো তোমার কাজের জন্য, রোমান্স করার জন্য না। আর তোমার চয়েস এত চিপ কেন? ওই শান্ত একটা লজিস্টিক বয়, ওর তো নিজের থাকার জায়গা নেই। ও তোমাকে কি খাওয়াবে? ফুটপাতের ধুলো? ম্যাম প্লিজ এভাবে বলবেন না, শান্ত ভাই মানুষ হিসেবে অনেক ভালো, টাকা দিয়ে তো মানুষ মাপা যায় না। ও রিয়েলি? ফিলোসফি ছাড়ছো আমার সামনে? টাকা দিয়ে মানুষ মাপা যায়? যার টাকা নেই তার কোনো ভ্যালু নেই। স্ট্যান্ডার্ড বজায় রেখে চলা উচিত। অফিসের পিয়ন টাইপ ছেলেদের সাথে ঢলাঢলি করে কোম্পানির রেপুটেশন নষ্ট করো না। নেক্সট টাইম যদি দেখি তুমি ওর সাথে আড্ডা দিচ্ছ, তোমাকে আমি টার্মিনেট করব। আর ওই লিপস্টিকটা মুছে ফেলো, তোমাকে একদম সস্তা লাগছে। মিথিলার চোখে পানি চলে আসে। সে অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। করিডোরে শান্ত ফাইল নিয়ে যাচ্ছিল। সে মিথিলাকে কাঁদতে দেখে থমকে দাঁড়ায়। মিতু, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু না শান্ত ভাই, ম্যাম বললো আমার চয়েস নাকি চিপ, আমি নাকি সস্তা। শান্তর হাত মুঠো হয়ে যায়। মিথিলা দৌড়ে চলে যায় নিজের ডেস্কে। শান্ত এক মুহূর্ত দেরি না করে ফাইলের গাদাটা করিডোরের টেবিলে থরম করে রেখে সোজা এমডির কেবিনের দিকে হাঁটা দেয়। পিয়ে নীরা তাকে আটকাতে যায়। এই শান্ত, দাঁড়ান। হুটহাট কই ঢুকছেন? এটা কি আপনার বস্তি নাকি যে পারমিশন লাগবে না? সামনে থেকে সরুন নীরা আপু, ম্যামের সাথে জরুরি কথা আছে। ম্যাম এখন রেস্ট নিচ্ছেন, ভেতরে যাওয়া যাবে না। আর লজিস্টিক্স স্টাফদের এই ফ্লোরে অ্যালাউড না, জানেন না? নিয়ম পরে দেখাবেন। মিথিলাকে ম্যাম যা বলেছেন সেটার কৈফিয়ত খেয়ে দিবে আপনি? উফ, আপনার সাহস তো কম না। এমডি ম্যামের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে এসেছেন? অ্যাপার্টমেন্ট ছাড়া ওনার ধারে কাছেও যাওয়া ইম্পসিবল। গেট লস্ট। ইম্পসিবল শব্দটা আপনার ডিকশনারিতে মানায়, আমার না। সরুন সামনে থেকে। শান্ত দরজা না নক করেই ধরাস করে খুলে ভেতরে ঢোকে। ইরা চমকে ওঠে। সে সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল। হোয়াট শান্ত, ম্যানার্স জানো না? নক না করে ঢুকলে কেন? ম্যানার্স? আপনি ম্যানার্সের কথা বলছেন? একটু আগে ওয়াশরুম মিথিলাকে কি বলে এসেছেন? সেটা আমার আর আমার এমপ্লয়ের ব্যাপার। তুমি কৈফিয়ত চাওয়ার কে? আমি মানুষ হিসেবে কৈফিয়ত চাইছি ম্যাম। আপনি বস হতে পারেন, এমডি হতে পারেন, 1000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে আপনি জিরো। একটা মেয়েকে তার অর্থনৈতিক অবস্থা নিয়ে খুঁটে দেওয়া, তার চরিত্র নিয়ে কথা বলা, এটা কোন ক্লাসের মধ্যে পড়ে? এটা কি আপনার আভিজাত্য? শাট আপ! তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ শান্ত। আমার স্টাফকে আমি যা খুশি বলবো। তুমি আমাকে জাজ করার কে? আমি জাজ করছি না, ওয়ার্নিং দিচ্ছি। মিথিলা সরল মেয়ে, ও হয়তো আপনার কথার উত্তর দিতে পারেনি, কিন্তু আমি পারবো। মিথিলাকে যদি আর কখনো ছোট করেছেন বা ওর চোখে এক ফোঁটা পানি যদি আপনার কারণে পড়ে, তাহলে এই চাকরিটা আমি লাথি মেরে চলে যাব। আর যাওয়ার আগে রিজাইন লেটারে আপনার টেবিলে নয়, আপনার মুখের উপর দিয়ে যাব। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, সামান্য একটা চাকরির জন্য তুমি আমার সাথে বার্গেনিং করছো? চাকরিটা আমার পেটের দায় করে ম্যাম, কিন্তু আত্মসম্মানটা বিক্রি করিনি। আপনার এই এসি রুম আর দামি গাড়ির চেয়ে আমার কাছে মানুষের সম্মান অনেক বড়। মনে রাখবেন, টাকা দিয়ে আপনি দালান কিনতে পারবেন, কিন্তু ওই মেয়েটার মতো একটা পবিত্র মন কিনতে পারবেন না। পবিত্র মন? বাহ, বেশ তো দরদ উতলে পড়ছে।
প্রেমিকা বলে কথা, তা অফিসে কাজ করতে আসো নাকি প্রেম করতে? প্রেমিকা হওয়া লাগে না ম্যাম, মিথিলা মানুষ, আর আমি মানুষের পাশে দাঁড়াই, আপনার মতো রোবটদের পাশে না, যাদের হার্টের জায়গায় ক্যালকুলেটর বসানো। শাট আপ, আমাকে রোবট বলবে না। আর ওই মেয়েটার পাশে দাঁড়ানো মানে? হ্যাঁ, সারাদিন তো দেখি ক্যান্টিনে ওর সাথে ফিসফিস করো, কাজের সময় কাজ নেই, শুধু ঢলাঢলি। এতই যখন মায়া, তো বিয়ে করে ঘরে নিয়ে তুলো না কেন? বিয়ে তো করবই, যেদিন কপালে থাকবে, কিন্তু মিথিলার মতো মেয়েকে যে পাবে সে লাকি। অন্তত দিন শেষে বাসায় ফিরলেও জিজ্ঞেস করবে খেয়েছে কিনা, আপনার মতো ফাইলের হিসাব চাইবে না। ও রিয়েলি? আর আমি বুঝি কারো খবর নেই না? আমি তো শুধু রাক্ষসী, তাই না? ওই মেয়েটা খুব ভালো আর আমি খারাপ, তাই তো? খারাপ ভালোর কথা হচ্ছে না, কথা হচ্ছে ব্যবহারের। মিথিলা আমাকে সম্মান দেয়, যেটা আপনি দিতে জানেন না। ওর চোখের দিকে তাকালে মায়া পাওয়া যায়, আর আপনার চোখের দিকে তাকালে শুধু অহংকার। আমার চোখের দিকে তাকানোর সাহস কি করে হয় তোমার? আর ওই মেয়ের সাথে আমাকে কম্পেয়ার করো না, বলে দিলাম। ও একটা সামান্য রিসেপশনালিস্ট আর আমি এই কোম্পানির এমডি। সেটাই তো সমস্যা, আপনি এমডি হয়েও মনের দিক দিয়ে ফকির, আর ও রিসেপশনিস্ট হয়েও মনের দিক দিয়ে রানী। জেলাস হচ্ছে কেন ম্যাম? মিথিলা আমাকে ভালোবাসে বলে? হোয়াট? আমি জেলাস? একটা লো ক্লাস ছেলের সাথে আমি জেলাসই হব? ডোন্ট মেক মি লাভ। আমার পায়ের জুতো তোমার চেয়ে দামি। জুতো দামি হতে পারে, কিন্তু সেই জুতো পরেই তো আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর আমি খালি পায়ে থেকেও আপনার ইগোর উপর দাঁড়িয়ে আছি। শুনুন ম্যাম, মিথিলাকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব আপনি কে। থ্রেট দিচ্ছ? সাহস তো কম না। এতই যখন ওই মেয়েকে নিয়ে অবজেকশন, তো যাও না ওর কাছে। আমার কেবিনে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? গেট আউট। যাচ্ছি, তবে মনে রাখবেন, যাকে আজ অপেক্ষা করছেন কাল হয়তো তাকে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তখন কিন্তু এই শান্তকে আর পাবেন না, তখন হয়তো আমি মিথিলার সাথেই থাকবো। থাকো গিয়ে, জাহান নামে যাও তুমি আর তোমার ওই মিথিলা। আমার কিচ্ছু যায় আসে না। গেট আউট ফ্রম মাই সাইড। আল্লাহ হাফেজ মিস অ্যারোগ্যান্ট। শান্ত গটগট করে বেরিয়ে যায়। ইরা রাগে কাঁপতে কাঁপতে নিজের হাতের ফাইলটা ফ্লোরে ছুঁড়ে মারে। তার চোখ ফেটে পানি বেরিয়ে আসে। এটার রাগের কান্না নাকি শান্ত মিথিলাকে চুজ করেছে, সেই কষ্টের কান্না তা সে নিজেও বুঝতে পারে না। সে বিড়বিড় করে বলে, কেন কেন তুমি ওকে নিয়ে কথা বলো শান্ত? কেন আমাকে একবারও জিজ্ঞাসা করো না আমি কেমন আছি? শান্ত ঝড়ের বেগে বেরিয়ে যায়। আজ পর্যন্ত তার বাবার সামনেও কেউ এভাবে কথা বলার সাহস পায়নি। সবাই তাকে তেল মারে, তোষামত করে, কিন্তু শান্ত, ও যেন আগুনের গোলা। ইরার বুকের ভেতর এক অদ্ভুত ধক করে ওঠে। রাগের বদলে এক অজানা ভয় আর শ্রদ্ধা কাজ করে। সে ভাবে, ওই ছেলেটা আসলে কে? সাধারণ ঘরে জন্ম নিয়েও এমন মেরুদণ্ড কিভাবে পেল? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আকাশ কালো করে মেঘ জমেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল আজ কালবৈশাখী ঝড় হতে পারে। অফিস ছুটি হয়ে গেছে বিকেল 5টায়। সবাই চলে গেছে, শুধু ইরা রয়ে গেছে অফিসে। তার কিছু পেন্ডিং কাজ বাকি। শান্তও যায়নি, সেই স্টোর রুমে কিছু ইনভেন্টরি চেক করছিল। সন্ধ্যা 6টার দিকে হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি নামে। সেই সাথে শুরু হয় ঝড়ো হাওয়া। গুলশানের ইলেকট্রিসিটি সাপ্লাই চলে যায়। জেনারেটর চালু হয়, কিন্তু সেটাও কিছুক্ষণ পর ট্রিপ করে। পুরো বিল্ডিং অন্ধকারে ডুবে যায়। পুরো ঢাকা শহর অন্ধকারে। ইরার কেবিনটা 12 তলায়। একপাশে পুরোটা গ্লাস ওয়াল, বাইরে বিদ্যুতের চমকানির আলোয় কেবিনের ভেতরটা মাঝে মাঝে ভুতুড়ে হয়ে উঠছে। ইরা তার চেয়ারে বসে ভয়ে কুঁকড়ে আছে। সে অন্ধকারে খুব ভয় পায়। তার উপর আজ বজ্রপাতের শব্দ খুব বিকট। হঠাৎ ধমকা হাওয়ায় কেবিনের সাথে লাগোয়া ব্যালকনির স্লাইডিং ডোরটা সশব্দে খুলে যায়। বৃষ্টির ছাট আর প্রবল বাতাস কেবিনের ভেতরে ঢুকতে শুরু করে। টেবিলের কাগজপত্র উঠতে শুরু করে। ওহ গড, কেউ আছো? নীরা, সিকিউরিটি! কেউ নেই। বাতাসের দৌড়ে ভারী পর্দাগুলো উঠছে, কাচের দরজাটা দুলছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ইরা মোবাইল টর্চ জেরে দৌড়ে যায় দরজাটা বন্ধ করতে, কিন্তু বাতাসের চাপ এত বেশি যে সে দরজাটা টানতে পারছে না। বৃষ্টির পানিতে সে ভিজে যাচ্ছে, ফ্লোর পিচ্ছিল হয়ে গেছে। ইরা সর্বশক্তি দিয়ে দরজাটা টানার চেষ্টা করে। উফ, বন্ধ প্লিজ।
হঠাৎ একটা বিকট বজ্রপাত হয়, শব্দে বিল্ডিংটা যেন কেঁপে ওঠে। ইরা ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। তার হাতল থেকে হাত ফসকে যায়, সে পিছিয়ে গিয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই একজোড়া শক্তিশালী হাত তাকে ধরে ফেলে। ম্যাম সরুন, আমি দেখছি। শান্তর আগমন যেন ফেরেশতার মতো। সে ইরাকে এক হাতে ধরে অন্য হাতে স্লাইডিং ডোরটা টান দেয়। শান্তর গায়ের শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তার পেশিবহুল হাতের টানে ভারী দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শান্ত লক লাগিয়ে দেয়। বাইরের ঝড়ের শব্দ এখন একটু কম। শান্ত, ইরা শান্তর বুকে লেপ্টে আছে। সে কাঁপছে, ভয়ে নাকি ঠান্ডায় বোঝা দেয়। শান্ত ইরাকে ছেড়ে দেয় না। মোবাইল টর্চের আলো টেবিলের ওপর রাখা, যার ফলে ঘর জুড়ে এক আবছা আলো ছায়ার খেলা। শান্ত ইরার দিকে তাকায়। ইরার সাদা শার্ট বৃষ্টির পানিতে ভিজে স্বচ্ছ হয়ে গেছে। তার ভেজা চুলগুলো লেপ্টে আছে গালে। আপনি ঠিক আছেন? ব্যথা পেয়েছেন? আমি আমি ভয় পাচ্ছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছিল। ভয় নেই, আমি আছি তো। দেখুন, জ্বর বাইরে, ভিতরে না। শান্তর গলার স্বর খুব গভীর শোনায়। ইরা শান্তর চোখের দিকে তাকায়। সেই চোখে আজ কোনো অপকা নেই, আছে এক গভীর আশ্বাস। ইরা অনুভব করে শান্তর ভেজা শরীর থেকে এক ধরনের পৌরুষদীপ্ত ঘ্রাণ আসছে। বৃষ্টি, ঘাম আর আফটার শেভ মেশানো এক নেশালো গন্ধ। ইরার শ্বাস ভারী হতে শুরু করে। সে শান্তর বুক থেকে সরতে পারে না। তার হাত অজান্তেই শান্তর ভিজে যাওয়া শার্টের বোতামের ওপর চলে যায়। ম্যাম, আপনি কাঁদছেন? ঠান্ডা লাগছে খুব। শান্ত নিজের শরীরের উত্তাপ দিয়ে ইরাকে আড়াল করে রাখে। সে ধীরে ধীরে ইরার ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। তার আঙুলের স্পর্শ ইরার মেরুদণ্ড দিয়ে এক শিহরণ নামিয়ে দেয়। ইরার চোখ বন্ধ করে ফেলে। শান্ত, তুমি চলে যেও না। আমি কোথাও যাচ্ছি না ইরা, আমি এখানে আছি। ম্যাম থেকে সোজা ইরা, এই নাম ধরে ডাকাটা যেন এক মুহূর্তেই তাদের মাঝখানের বসের দেয়াল ভেঙে দেয়। শান্ত ইরার কোমরে হাত রাখে। ইরা একটু কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না, বরং শান্তর শার্ট খামছে ধরে। দুজনের নিঃশ্বাসের শব্দে কেবিনের বাতাস ভারী হয়ে ওঠে। শান্ত ধীরে ধীরে তার মুখ নামিয়ে আনে ইরার মুখের কাছে। জানেন, অহংকারী মেয়েদের ভিজে গেলে খুব সুন্দর লাগে। মনে হয় আগুনের উপর কেউ পানি ঢেলে দিয়েছে। এখন শুধু ধোঁয়া উঠছে। তুমি কি আগুন নেভাতে এসেছো নাকি জ্বালাতে? আমি বুঝতে এসেছি। পুরো ছাই হয়ে যাবে কিন্তু। চাই হওয়ার জন্যই তো এত আগুনের কাছে আসা। তুমি বাউন্ডারি ক্রস করছো শান্ত। বাউন্ডারি তো অফিসে থাকে ম্যাম, এই অন্ধকারে ওসব নিয়ম খাটে না। আমার হার্টবিট শুনতে পাচ্ছো? পাচ্ছি, খুব জোরে বাজছে। কিসের ভয়? জ্বর নাকি আমি? জানি না, হয়তো দুটোই। হাতটা সরাও প্লিজ, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল ছেড়ে দাও না, সবসময় এত শক্ত হয়ে থাকতে হয় না। আমি তোমার বস, ভুলে যেও না। এখানে কোনো বস নেই না, আজ শুধু একটা ভয় পাওয়ার মেয়ে আর তাকে আগলে রাখা একটা ছেলে। তোমার চোখ এমন কেন? কেমন? মনে হচ্ছে গিলে খাবে আমাকে। খিদের জ্বালা তো গরিবের পেটে সবসময় থাকে। অসভ্য, এই সিচুয়েশনেও ফ্ল্যাট করছো? ফ্লার্ট না, ফ্যাক্ট। বেজা চুলে তোমাকে মারাত্মক লাগছে। মনে হচ্ছে সব ছেড়ে চলে এখনই। এক্ষুনি কি? থাক, সব কথা বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। আমি বুঝতে চাই না, আমাকে যেতে দাও। যেতে তো আমি ধরে রাখিনি, কিন্তু তোমার হাতটা যে আমার শার্ট খামচে ধরে আছে, ওটা কি ছাড়বে না? আমি আমি আসলে। খাপছো কেন? ঠান্ডা লাগছে নাকি আমার নিঃশ্বাস গায়ে লাগছে বলে? শান্ত প্লিজ, ডোন্ট প্লে উইথ মি। আমি দুর্বল হয়ে যাচ্ছি। দুর্বল তো আমিও, তবে শরীরের দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে। মিথিলা জানলে কিভাবে? এখন মিথিলা নেই এই মুহূর্তে, দুনিয়াতে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। তুমি সত্যি একটা পাগল। পাগল না হলে কি আর আগুনের মধ্যে ঝাঁপ দেই? তাকাও আমার দিকে, চোখ নামাবে না। পারছি না, তোমার চোখের দিকে তাকালে আমার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নাও, আমার নিঃশ্বাসের সাথে মিলিয়ে নাও। শান্ত, আর কাছে এসো না প্লিজ। না, আসলে জ্বরটা থামবে কিভাবে? শান্ত ঠোঁট ইরার ঠোঁটের একদম কাছে। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। উত্তেজনার পারদ চরমে। ইরার ঠোঁট অল্প ফাঁক হয়ে আছে, সেজন্য শান্তর স্পর্শের জন্য ভিক্ষা চাইছে।
শান্তর এক হাত ইরার গাড়ের কাছে উঠে আসে। সে ইরার চিবুকটা উঁচিয়ে ধরে। এক মুহূর্তের জন্য মনে হয় তারা পৃথিবীর সব নিয়ম ভেঙে একে অপরকে গ্রাস করে ফেলবে। হঠাৎ করিডোরে জেনারেটরের ভারী শব্দ শোনা যায় এবং কেবিনের লাইটগুলো জ্বলে ওঠে। উজ্জ্বল আলোয় দুজনেই চমকে ওঠে। ইরা ছিটকে সরে যায় শান্তর কাছ থেকে। সে দ্রুত নিজের জামা কাপড় ঠিক করতে থাকে। শান্ত একটু পিছিয়ে যায়, কিন্তু তার চোখে তখনও সেই নেশা লেগে আছে। পাওয়ার চলে এসেছে ম্যাম, আমি আসছি। আপনি চেঞ্জ করে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। শান্ত আর কোনো কথা না বলে বেরিয়ে যায়। ইরা টেবিলের উপর দু হাতে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। তার গাল গরম হয়ে আছে। সে আয়নায় নিজের দিকে তাকায়। এই ইরাকে সে চেনে না। এই ইরা শান্তর জন্য পাগল হয়ে যাচ্ছে। সে বিড় করে বলে, হোয়াট ওয়াজ দ্যাট? আমি কেন ওকে আটকালাম না? আমি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি? সেই রাতের ঘটনার পর শান্ত অফিস থেকে সোজা চলে যায় তার আসল ঠিকানায়। সে জানে আজকের এই ঘটনার পর ইরার মনে ঝড় উঠবে এবং এটাই তার প্ল্যানের অংশ। সে চায় ইরা তার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ুক। রাত 10টায় শান্ত যখন তার বিলাসবহুল হোটেলের স্যুটে পৌঁছায়, তখন সে আর গরিব লজিস্টিক বয় নয়। সে এখন সায়ান চৌধুরী, একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বিজনেসম্যান। দ্য ওয়েস্টিন ঢাকা প্রেসিডেন্সিয়াল স্যুট। শান্ত এখন সম্পূর্ণ ভিন্ন রূপে। তার পরনে নেভি ব্লু রঙের দামি বাথরোব, হাতে ক্রিস্টাল গ্লাসে স্কচ হুইস্কি। সে জানালার পাশে দাঁড়িয়ে গুলশানের রাতের শহরের দিকে তাকিয়ে আছে। তার পেছনে সোফায় বসে আছে মিস্টার জামশেদ এবং একজন প্রাইভেট ইনভেস্টিগেটর নাম রফিক। টেবিলে ছড়িয়ে আছে কিছু ফাইল এবং ইরার বাবার কিছু পুরনো ছবি। স্যার, এই ফাইলে ইরার বাবা ইশতিয়াক চৌধুরীর সব দুর্নীতি প্রমাণ আছে। তিনি কিভাবে আপনার বাবার কোম্পানিটা জালিয়াতি করে দখল করেছিলেন তার সব ডকুমেন্টস এখানে। আপনি চাইলে কাল সকালে আমরা কোর্টে মুভ করতে পারি। কোম্পানি সিজ হয়ে যাবে, ইরাবতী চৌধুরী রাস্তায় নেমে যাবে। শান্ত গ্লাসে এক চুমুক দেয়। বিস্কিট তিতকুটে শার্টটা তার গলায় জ্বালা ধরে। সে ঘুরে দাঁড়ায়। তার চোখ মুখে এখন আর সেই প্রেমিকের ভাব নেই, আছে এক শিকারীর দৃষ্টি। না রফিক, এখনই না। কিন্তু স্যার, আপনি তো 4 বছর ধরে এই দিনটার অপেক্ষা করছেন। আর যখন সব প্রমাণ হাতে, তখন দেরি করছেন কেন? ইরা মেয়েটা তো আপনাকে অপমান কম করে দিই। অপমান করেছে, আবার আজ আমার বুকে মাথাও রেখেছে। জামশেদ চাচা, আজকে সন্ধ্যার পর সমীকরণটা একটু বদলে গেছে। স্যার, আমি বুঝলাম না, আপনি কি ইরাকে ভালোবাসেন নাকি ঘৃণা করেন? ভালোবাসা আর ঘৃণা দুটি খুব স্ট্রং ইমোশন রফিক। একটার সাথে আরেকটা মিশিয়ে গেলে সেটা বিষ হয়ে যায়। আজ যখন লাইট চলে গেল, আমি ওর চোখে ভয় দেখেছি, কিন্তু সে ভয়টা অন্ধকারকে নিয়ে ছিল না। সে ভয়টা ছিল আমাকে হারানোর ভয়। যতক্ষণ না ও আমার সামনে নিজের হার স্বীকার করছে, যতক্ষণ না ও বলছে যে শান্ত আমি তোমাকে ছাড়া অচল, ততক্ষণ এই গেম চলবে। শান্ত টেবিলের কাছে এসে ফাইলের উপর হাত রাখে। সে ইরার বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকে। এরা ভাবছে ও আমাকে কন্ট্রোল করছে। ও জানে না ওর পায়ের নিচে মাটিটা আসলে আমার হাতের তালু। আমি যখন হাত সরাবো ও পড়ে যাবে। কিন্তু কি স্যার? কিন্তু আমি ওকে পড়তে দেব না, আমি ওকে ধরবো। তবে সেটা আমার শর্তে। সন্ধ্যার কেবিনের ঘটনাটা আমাকে বুঝিয়ে দিয়েছে ওর অহংকারের বর্মটা ফুটু হয়ে গেছে। এখন শুধু শেষ আঘাতটার অপেক্ষা। শান্ত গ্লাসটা টেবিলে নামিয়ে রাখে। তার চোখে এক অদ্ভুত জিঘাংসার অধিকার বোধের খেলা। সে মনে মনে বলে, ইরা, তুমি আমার, এই কোম্পানিও আমার, তুমিও আমার। তোমার বাবা আমার বাবার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল। আমি সুদে আসলে সব ফেরত নেব, তোমাকে সহ। রফিক, কাল থেকে ওদের শেয়ার মার্কেটে নজর রাখো। আমি চাই ওদের শেয়ার প্রাইস একটু একটু করে পড়ুক। ইরাকে প্যানিক করতে দাও। ও যখন দেখবে চারপাশ অন্ধকার, তখন আবার আমাকে খুঁজবে। আর সেদিনই হবে শেষ খেলা। শান্ত জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে, যেখানে সেখানে একজন প্রেমিক আর একজন প্রতিশোধ পরায়ণ যুবকের মুখ একাকার হয়ে আছে। বাইরের শহরে তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে, যেন শান্তর মনের ভেতরের ঝড়েরই প্রতিধ্বনি। পরের দিন বিকেল 5টা, রয়্যাল ক্রিয়েশনস অফিস, গুলশান। সবাই অফিস থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। অফিসের করিডোরে ব্যস্ততা। কাল ভোরে পুরো টিম সিলেটে যাচ্ছে আউটডোর শুটিংয়ের জন্য। মিথিলা লুকিয়ে সিঁড়ির নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার গলার স্বর খুব নিচু, যেন কেউ শুনে না ফেলে। জি স্যার,
সব কনফার্ম। ম্যাম কাল সকালেই টিম নিয়ে বের হচ্ছেন। হ্যাঁ, শান্ত ভাইও যাচ্ছে। ম্যাম জোর করেই ওকে টিমে রেখেছে স্পট বয় হিসেবে। না স্যার, শান্ত ভাই কিছু সন্দেহ করেনি। ও তো ভাবছে আমি শুধুই ওকে কেয়ার করি। আসলে ও বড্ড ইমোশনাল। ওকে ম্যানিপুলেট করা খুবই সহজ। আপনি চিন্তা করবেন না, ট্যুরের সব আপডেট আমি আপনাকে দেব। ম্যামের উইকনেসগুলো নোট করছি। ঠিক আছে স্যার, রাখছি। মিথিলা ফোনটা কেটে ব্যাগে রাখে। তার চোখে মুখে এক কুটির হাসি। সে করিডোরে বেরিয়ে এসে শান্তকে দেখতে পায়। মুহূর্তেই তার চেহারার এক্সপ্রেশন বদলে একদম ইনোসেন্ট হয়ে যায়। শান্ত ভাই, ব্যাগ গুছিয়েছো? কাল কিন্তু অনেক মজা হবে, তাই না? মজা তো হবেই রে পাগলি, তবে আমার জন্য তো কাজ, তোর জন্য মজা। আমি তো কলির কাজ করতে যাচ্ছি। তোর তুমি থাকতে আমার এমনিতেই ভালো লাগে। চলো। পরের দিন সকাল 10:30 মালিনী ছড়া চা বাগান, সিলেট। রয়্যাল ক্রিয়েশনসের নতুন মেশন গ্রোমিং প্রোডাক্ট রয়্যাল ম্যানের বিজ্ঞাপন শুট হচ্ছে। ইরা মনিটরের সামনে বসে আছে, তার চোখে দামি রোদ চশমা। শান্ত একটু দূরে টি শার্ট আর জিন্স পরে প্রপস টানছে। তার কপালের ঘাম আর রোদে পোড়া চেহারাতেও এক অদ্ভুত পুরুষালী সৌন্দর্য ফুটে উঠেছে। ইরা বারবার স্ক্রিপ্ট থেকে চোখ সরিয়ে শান্তর মাসালার কাজের ভঙ্গি দেখছে। ডিরেক্টর ফারুক সাহেব দৌড়ে আসেন। তিনি খুব টেনশনে আছেন। ম্যাম, সর্বনাশ হয়ে গেছে। আমাদের মেইন মডেল রকি তো অজ্ঞান হয়ে গেছে, ফুড পয়জনিং। ও দাঁড়াতেই পারছে না। হোয়াট, আর ইউ ক্রেজি ফারুক সাহেব? আজই শ্যুট শেষ করতে হবে, কাল থেকে বৃষ্টি নামবে। পিকআপ মডেল কোথায়? ব্যাকআপ তো আনা হয়নি ম্যাম। এখন সিলেট শহর থেকে মডেল আনতে গেলেই সন্ধ্যা হয়ে যাবে আর লাইট পড়ে যাবে। তাহলে আমি কি করব? কোটি টাকা খরচ করে এসেছি এই পিকনিক করতে। একটা সলিউশন বের করুন। ম্যাম, একটা সলিউশন আছে, কিন্তু আপনি যদি রাগ না করেন। বলুন, ভনিতে করবেন না। আমাদের শান্ত, ওর হাইট 6 ফিট 1 ইঞ্চি, বডি স্ট্রাকচার মাশা আল্লাহ রকির চেয়েও ভালো। জাস্ট একটু গ্রুমিং করিয়ে দামি স্যুটটা পরালে একদম পারফেক্ট হবে। শান্ত, আর ইউ জোকিং? একটা পিয়নকে দিয়ে আমি আমার ব্র্যান্ডের মডেলিং করাবো? আমার ব্র্যান্ড ভ্যালু কোথায় যাবে? ম্যাম, ব্র্যান্ড ভ্যালু তো শর্টের উপর ডিপেন্ড করে। আর শান্তর চেহারায় একটা রাফ অ্যান্ড টাফ ভাব আছে, যেটা এই অ্যাডের জন্য দরকার। প্লিজ ম্যাম, টাইম নেই, সূর্য ডুবে যাচ্ছে। ইরা একবার শান্তর দিকে তাকায়। শান্ত দূরে একটা ভারী লাইট স্ট্যান্ড এক হাতে তুলে সরাচ্ছে। তার বাইসেপস ফুলে উঠেছে। ইরা ঢোকিরে। ফাইন, মেকআপ ম্যানকে বলো ওকে রেডি করতে, কিন্তু যদি ও শর্ট নষ্ট করে তবে আমি আপনার পেমেন্ট আটকে দেব। থ্যাংক ইউ ম্যাম। শান্ত, এই শান্ত, এদিকে আয়। আধ ঘন্টা পর মেকআপ ভ্যান থেকে দরজা খুলে শান্ত বেরিয়ে আসে। তার পরনে নেভি ব্লু ইতালিয়ান কাটস্যুট, সাদা শার্ট, গলায় টাই নেই, উপরে দুটো বোতাম খোলা, চুলগুলো জেল দিয়ে সেট করা। শান্তকে দেখে মনে হচ্ছে সে কোনো ইউরোপিয়ান রাজপুত্র। পুরো ইউনিট হা করে তাকিয়ে থাকে। মিথিলা তো বিশ্বাসই করতে পারছে না এটা তার শান্ত ভাই। শুটিং স্পট। ইরা নিজের চেয়ারে বসেছিল। শান্তকে দেখে সে অজান্তেই উঠে দাঁড়ায়। তার সানগ্লাসটা নাক থেকে একটু নিচে নেমে যায়। অ্যাকশন। শান্ত ক্যামেরার সামনে হাঁটা শুরু করে। তার হাঁটার মধ্যে কোনো জড়তা নেই। সে সোজা এগিয়ে এসে ক্যামেরার লেন্সের দিকে তাকায়, যেন লেন্স ভেদ করে ওপাশে থাকা কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কাট পারফেক্ট, অসাধারণ। ম্যাম, দেখলেন, মনে হচ্ছে প্রফেশনাল মডেল। ইরা কোনো কথা বলতে পারছে না। শান্ত এগিয়ে আসে ইরার দিকে। তার শরীরে দামি পারফিউমের গন্ধ। সে ইরার ঠিক সামনে এসে দাঁড়ায়। কি ম্যাম, পিয়নকে সুটে দেখে চিনতে কষ্ট হচ্ছে, নাকি ভাবছেন স্যালারি বাড়াবেন? নট ব্যাড, মোটামুটি হয়েছে, অতটা ওর আর কিচ্ছু নেই। আপনার সানগ্লাসটা কিন্তু বলে দিচ্ছে আপনি ইমপ্রেসড। চোখ দেখা যাচ্ছে না, কিন্তু হার্টবিট তো মিস হচ্ছে। শাট আপ, নিজের লিমিটে থাকো, এটা জাস্ট একটা শুট। ম্যাম, বেশিক্ষণ তাকে থাকবে না। পিয়নের প্রেমে পড়লে কিন্তু সোসাইটিতে মুখ দেখাতে পারবেন না। ক্যামেরা কিন্তু অন আছে। স্মাইল প্লিজ। তুমি? ইরা সরে যায়। তার গাল লজ্জায় লাল হয়ে গেছে।
সে বুঝতে পারছে না কেন এই ছেলেটার সামনে এলেই তার সব কন্ট্রোল নষ্ট হয়ে যায়। দূর থেকে মিথিলা সব দেখছিল। তার হাতে পানির বোতল দুমড়ে মুচড়ে যায় রাগে। মিথিলা মনে মনে বলে, শান্ত ভাই শুধু আমার, এই ডাইনি ম্যামকে আমি ছাড়বো না। আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে। সারাদিন শুটিং শেষে সবাই ক্লান্ত। রাতে তারা ওঠে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। পাহাড়ের চূড়ায় এই রিসোর্ট। রাতে সবাই মিলে বারবিকিউ পার্টির আয়োজন করে। রিসোর্টের লনে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে। ঠান্ডা বাতাস, সবাই গোল হয়ে বসে আছে। রাত তখন 8:45। আগুনের লেলিহান শিখা অন্ধকারের মধ্যে আলো ছড়াচ্ছে। শান্ত একটা গিটার হাতে বসে আছে। সে টি শার্ট আর জিন্সে ফিরে এসেছে, কিন্তু তার সেই রাজকীয় ভাবটা এখনো যায়নি। মিথিলা ইচ্ছে করেই শান্তর খুব ঘেঁষে বসেছে। সে বারবার শান্তর কাঁধে মাথা রাখার চেষ্টা করছে। ইরা একটু দূরে একা বসে কফি খাচ্ছে। তার চোখ শান্ত আর মিথিলার দিকে। শান্ত ভাই, একটা গান হোক? আপনার ভয়েস তো মাশা আল্লাহ। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি তো গায়ক না ভাই, তবে পরিবেশটা সুন্দর, তাই ট্রাই করছি। শান্ত গিটারের তারে টুংটাং শব্দ তোলে, তারপর দরাজ গলায় গান ধরে, একটি গানের কড়ি গায়। শান্তর গানে এক অদ্ভুত দরদ। গাইতে গাইতে সে বারবার ইরার দিকে তাকাচ্ছে। গানের লিরিক্সগুলো যেন ইরার জন্যই গাওয়া। ইরা সেটা বুঝতে পারছে, কিন্তু মিথিলা হঠাৎ গানের মাঝখানে শান্তর হাত জড়িয়ে ধরে বলে, অসাধারণ শান্ত ভাই, তুমি কার কথা ভেবে গাইছো? আমার কথা? গানের কথা কি আর বলে বোঝানো যায় রে পাগলি? এটা যে যার মতো বুঝে নেয়। মিথিলার এই বাড়াবাড়ি আর শান্তর প্রশ্রয় দুটো দেখে ইরার মেজাজ খারাপ হয়ে যায়। তার মনে হচ্ছে বুকের ভেতর কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। সে কফির মগটা ধপ করে টেবিলে রেখে উঠে দাঁড়ায়। ফারুক সাহেব, কাল ভোরে শ্যুট আছে, এত রাত পর্যন্ত আড্ডা দেওয়া যাবে না। প্যাক আপ করুন। আর শান্ত, তুমি স্টাফ কোয়ার্টারে গিয়ে ঘুমাও। গেস্টদের সাথে তোমার বসা মানায় না। গানটা কি খুব খারাপ হয়েছে ম্যাম, নাকি রিলিক্সগুলো গায়ে লেগেছে? তোমার কোনো কিছু আমার গায়ে লাগে না। নিজের স্ট্যাটাস মনে রেখে চলো। ইরা গটগট করে লন থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তার দিকে চলে যায়। শান্ত গিটারটা ফারুক সাহেবের হাতে দেয়। মিতু, তুই বস, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? ওই ডাইনির পিছু পিছু? ডাইনি হোক আর পরি হোক, বস তো, রাগ ভাঙাতে হবে না। আসছি। রিসোর্ট থেকে একটু দূরে নির্জন রাস্তা, দুপাশে ঝাউবন, ল্যাম্পপোস্টের আলো খুব কম। ইরা সেখানে দাঁড়িয়ে পাহাড়ে আসছে পড়া বাতাসের শব্দ শুনছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। কেন সে কাঁদছে? অপমানে, নাকি শান্তকে মিথিলার সাথে দেখার কষ্টে? ম্যাম, একা একা এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু বুঝতে পারবে, সিলেটের বুথ কিন্তু খুব ডেঞ্জারাস। তুমি এখানে কেন? তুমি এখানে কেন এসেছো? কেন আমার পিছু নিচ্ছ? তুমি কি চাও বলো তো? মিথিলার সাথে প্রেম করবে করো, অফিসে এইসব নাটক কেন করো? হ্যাঁ, আমাকে জেলাস ফিল করিয়ে তোমার কি লাভ? শান্ত হয়ে যান, ব্লাড প্রেশার বেড়ে যাবে। শান্ত ধীর পায়ে এগিয়ে এসে ইরার খুব কাছে দাঁড়ায়। তার ছায়াটা ইরার ওপর পড়ে। একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি কি জেলাস ম্যাম? আমি জেলাস? একটা লো ক্লাস ছেলের জন্য, যার থাকার ঘর নেই, খাবার ঠিক নেই, তার জন্য ইরাবতী চৌধুরী জেলাসই হবে? আবার সে ক্লাস, আবার সে টাকা। শান্ত পকেট থেকে একটা ছোট্ট ভেলভেটের বক্স বের করে। বক্সটা খুলতেই ভেতরে একটা বিশাল সলিটেয়ার ডায়মন্ড রিং ঝিলিক দিয়ে ওঠে। ল্যাম্পপোস্টের আলোয় হীরের দুটি ইরার চোখে লাগে। এটা এটা কি? এটা তো রিয়েল ডায়মন্ড মনে হচ্ছে। তুমি এটা কোথায় পেলে? চুরি করেছো? চুরি করিনি ম্যাম, কিনেছি। আমার মায়ের জন্য কিনেছিলাম, কিন্তু তিনি তো আর নেই। বললাম যার ক্লাস আছে তাকিয়ে দেবো, কিন্তু আপনার ক্লাস দেখে আমার সন্দেহ হচ্ছে। মানে তুমি আমাকে ইনসাল্ট করছো? ইনসাল্ট করছি না, আনা দেখাচ্ছি। আপনি মনে করেন টাকা থাকলে ক্লাস হয় না ম্যাম, ক্লাস থাকে রুচিতে, ব্যবহারের মনে। আমার পকেটে এখন হয়তো টাকা নেই, কিন্তু আমার রুচি আপনার ওই কুটিপতি বয়ফ্রেন্ডের চেয়ে অনেক ভালো। প্রমাণ চান? শান্ত আংটিটা বক্স থেকে বের করে। ইরা ভাবে শান্ত হয়তো তাকে প্রপোজ করবে, কিন্তু শান্ত তা করে না। সে আংটিটা 2 আঙ্গুলের ফাঁকে ধরে। এই পাথরটার দাম 5 লাখ টাকা। আপনার কাছে এটা অনেক কিছু হতে পারে, আমার কাছে এটা জাস্ট একটা পাথর। শান্ত হাতটা ঘোরায় এবং অবলীলায় হীরের আংটিটা পাহাড়ের খাদের অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয়। শান্ত,
তুমি এটা কি করলে? এটা তো রিয়েল ডায়মন্ড ছিল। তুমি পাগল হয়ে গেছো, ফেলে দিলে কেন? দামি জিনিস রাখার যোগ্যতা সবার থাকে না ম্যাম। আপনার আঙ্গুলে এই আংটি মানাতো না, কারণ আপনার হাতটা বড্ড শক্ত, দয়া মায়াহীন। যেদিন আপনার ওই মনটা ডায়মন্ডের মতো স্বচ্ছ হবে, সেদিন হয়তো আবার দেব। তুমি তুমি আসলে কে? একটা সাধারণ ছেলে 5 লক্ষ টাকা এভাবে ফেলে দিতে পারে না। হু আর ইউ? আমি শান্ত, শুধুই শান্ত। যে আপনাকে বোঝাতে এসেছি, সব কিছু কেনা যায় না। যান, ঘুমাতে যান। কাল ভোরে আবার আমাকে অপমান করতে হবে তো, এনার্জি লাগবে। বলেই শান্ত চলে যেতে নিয়েও থমকে দাঁড়ায়। সে পকেটে হাত দিয়ে আবার ঘুরে তাকায় ইরার দিকে। ইরা তখনও খাদের দিকে তাকিয়ে ফুঁসছে। আর শুনুন ম্যাম। আবার কি? লেকচার দেওয়া শেষ হয়নি? না, আসলে একটা ওয়ার্নিং দিতে বলে গেছিলাম। এখানে কিন্তু বুনো হাতি আসে, আর হাতিরা কিন্তু অহংকারী মেয়েদের খুব পছন্দ করে। সুর দিয়ে তুলে নিয়ে চলে যাবে কিন্তু। শ্যাট আপ শান্ত। আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না, আমি ভয় পাই না। ভয় তো পান না, কিন্তু এই যে শীতে কাঁপছেন, নাকটা লাল হয়ে গেছে, ওটা কি মেকআপ? তোমার তাতে কি? তুমি যাও এখান থেকে। যাবো তো অবশ্যই, কিন্তু বসকে বাঘ বাল্যকের মুখে রেখে গেলে তো আমার প্রমোশনটা আটকে যাবে। তাছাড়া কি? তাছাড়া রাগলে আপনাকে বড্ড মায়াবে লাগে, মনে হয় একটু ছুঁয়ে দেখি সত্যি আগুন নাকি মোম। তুমি কিন্তু লিমিট ক্রস করছো। লিমিট তো অঙ্কে থাকে ম্যাম, কেমিস্ট্রিতে না। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, আংটিটা ফেলে দেওয়ায় খুব কষ্ট পেয়েছেন তাই না? কষ্ট পাবো কেন? আমি জাস্ট শক। কেউ 5 লাখ টাকা এভাবে পানিতে ফেলতে পারে? ওটা 5 লাখ টাকা ছিল না ম্যাম, ওটা ছিল আমার মায়ের স্মৃতি। কিন্তু আমার মা বলতেন, সম্মান আর ভালোবাসার চেয়ে দামি কোনো পাথর নেই। আজ প্রমাণ করলাম, আমার কাছে ওই পাথরের চেয়ে আমার জেদ অনেক দামি। তুমি একটা আস্ত পাগল, সাইকোপ্যাথ। পাগল না হলে কি আর আপনার মতো রোবটের সাথে পাঙ্গা নেই? আজ একটু হাসে তো দেখি। কেন আসবো? আমি কি জোকার? না, জোকার না, তবে মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রাখলে কিন্তু কপালে বাজ পড়ে যাবে। তখন 1000 টাকার আংটি এজিং ক্রিমও কাজ হবে না, বুড়ি হয়ে যাবেন তাড়াতাড়ি। শান্ত। এই তো, এই দমকটাই মিস করছিলাম। জানেন ম্যাম, চাঁদের আলোয় আপনার ওই রাগে চোখ দুটিকেও হীরের মতো লাগছে। মনে হচ্ছে এখনই কোনো কবিতার লাইন লিখে ফেলি। তুমি কবিতাও লেখো নাকি? লিখি না, তবে আপনাকে দেখলে অটোমেটিক চলে আসে। যেমন ধরুন, রাতের আধারে তুমি জোনাকির আলো, রাগলে তোমায় লাগে আরো বেশি ভালো। কেমন হলো? খুব বাজে, জঘন্য ছন্দ। বাজে হোক, তবুও আপনার মুখে একটু হাসি ফুটল। এই হাসিটার দাম ওই আংটির চেয়েও বেশি ম্যাম, এটা কখনো হারাবেন না। তুমি খুব অদ্ভুত শান্ত। এক মুহূর্তে মনে হয় তোমাকে খুন করি, পর মুহূর্তে মনে হয় কি জড়িয়ে ধরি? চুপ করো, একদম ফাইজলামি করবে না। আচ্ছা ঠিক আছে, করবো না। রাত বাড়ছে, চলুন আপনাকে এগিয়ে দিই। মশা কামড়ালে আবার ডেঙ্গু হবে, তখন আমাকে রক্ত দিতে হবে। আর আমি কিন্তু বি পজিটিভ, মানে সবসময় পজিটিভ থাকি, কিন্তু রক্ত দেওয়ার সময় নেগেটিভ হয়ে যায়। ইউ আর ইম্পসিবল। দ্যাটস মি। চলুন ম্যাম, রাজকুমারী এখন তার ক্যাসলে ফিরবে, আর এই পাহারাদার তার খড়ে করে। আজকের জন্য মাফ করলাম, কিন্তু কাল সকালে যদি দেরি করো। দেরি করবো না ম্যাম, আপনার বকা শোনার জন্য তো আমি অ্যালার্ম দিয়ে উঠি। গুড নাইট, স্লিপ টাইট, ডোন্ট লেট দ্য ব্যাট ব্যাগস বাইট। মানে ছাড়পোকা কামড়ালে আমাকে দোষ দেবেন না। ইরা হেসে মাথা নাড়ে। শান্তর এই পাগলামি ইরার মনের সব মেঘ নিমিষেই সরিয়ে দেয়। সে শান্তর পাশাপাশি হাঁটতে শুরু করে। দুজনের ছায়া চাঁদের আলোয় এক হয়ে পথ চলতে থাকে। পরদিন সকাল, শুটিং স্পট এবার জাফলং। পাথুরি এলাকার নিচ দিয়ে পিয়াই নদী বয়ে যাচ্ছে। ঝর্ণার স্রোত যেখানে পাথরে আশ্রে পড়ছে, সেখানে শট নেওয়া হবে। ইরা খুব আনমনা। গতকাল রাতের ঘটনা সে ভুলতে পারছে না। শান্তর ওই কাজটা তাকে পুরো নাড়িয়ে দিয়েছে। জাফলং 0 পয়েন্ট, ঝর্ণার কাছে। সকাল 11টা। ক্যামেরা সেট করা হয়েছে একটা উঁচু পাথরের ওপর। ইরা দাঁড়িয়ে আছে ডিরেকশন দেওয়ার জন্য। জায়গাটা খুব পিচ্ছিল, শ্যাওলা জমে আছে পাথরে। ম্যাম, আপনি একটু পিছিয়ে দাঁড়ান, ওই দিকটা স্লিভারি। আমি জানি ফারুক সাহেব, আমাকে শেখাতে হবে না। ইরা আনমনা হয়ে পেছোতে গিয়ে বিপত্তি বাঁধে। তার হিল জুতো পাথরের খাঁজে আটকে যায়। সে ব্যালেন্স হারিয়ে ফেলে। আহ! ইরা সোজা পেছনের গভীর খাদের দিকে পড়ে যেতে নাই। নিচে ধারালো পাথর আর প্রবল স্রোত। সবাই চিৎকার করে ওঠে ম্যাম ম্যাম বলে।
কিন্তু কেউ নড়ার সাহস পায় না। ঠিক সেই মুহূর্তে একটা ছায়ার মতো কেউ একজন ঝাঁপিয়ে পড়ে। সেটা হলো শান্ত। শান্ত নিজের কথা না ভেবে ঝাঁপ দেয় এবং শূন্যে ইরাকে জাপটে ধরে। কিন্তু তাদের গতি বেশি থাকায় তারা গড়িয়ে গিয়ে একটা বড় পাথরের সাথে ধাক্কা খায়। শান্ত নিজেকে বাফার হিসেবে ব্যবহার করে যাতে ইরার গায়ে আঘাত না লাগে। ধরাস! শান্ত পিঠ দিয়ে পাথরের আঘাত ঠেকায়। তার ডান হাতটা একটা ধারালো পাথরে কেটে যায়। গল গল করে রক্ত বের হতে থাকে। তারা দুজন কোনো মতো একটা সমতল পাথরে এসে থামে। শান্ত, শান্ত, তুমি ঠিক আছো? আরে ম্যাম, বেঁচে আছেন তো, নাকি স্বর্গে চলে এসেছি? তোমার হাত, ও গড, এত রক্ত! ইরা শান্তর হাত দেখে আটকে ওঠে। গভীর ক্ষত, রক্তে শান্তের শার্ট ভিজে যাচ্ছে। ইরা তার নিজের গলার 2 লাখ টাকার দামের সিল্কের ওড়নাটা এক টানে ছিঁড়ে ফেলে। সে দ্রুত শান্তর হাতে ব্যান্ডেজ বাঁধতে থাকে। তার হাত কাঁপছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুমি পাগল, তুমি একটা স্টুপিড। নিজের জান দিতে গিয়েছিলে কেন? আমি মরে গেলে তোমার কি? এমডি মরে গেলে আমার বেতন কে বাড়াবে? আর তাছাড়া আপনাকে মরতে দিলে তো আমার বেঁচে থাকাটাই লস। চুপ করো, একদম চুপ। ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। একটু আছে, তবে আপনার কান্না থেকে মনে হচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে। আপনি কাঁদলেও সুন্দর লাগে। এখনো ফাইজলামি? আমার হাত কাঁপছে শান্ত। আমি তোমাকে হারালে কি করতাম? ইরা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সবার সামনে শান্তর বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলে। এই প্রথম ইরাবতী চৌধুরী তার সমস্ত আভিজাত্য ভুলে একজন সাধারণ নারীর মতো আচরণ করছে। শান্ত তার ভালো হাতটা দিয়ে ইরার মাথায় হাত রাখে এবং বলে, কাঁদবেন না, আমি আছি তো, কিচ্ছু হয়নি। ইউনিটের সবাই স্তব্ধ হয়ে দেখছে। দূরে দাঁড়িয়ে মিথিলা দৃশ্যটা দেখছে। তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। শান্ত ভাই, তুমি আমার ভালোবাসাকে অপমান করলে, ওই মেয়েটার জন্য নিজের রক্ত ছড়ালে। ঠিক আছে, এর শেষ আমি দেখব। ইরা চৌধুরীর পতন আমি নিজের হাতে নিশ্চিত করব। তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স আনো, গাড়ি বের করো, শান্তকে হাসপাতালে নিতে হবে। ফারুক ভাই চিল, ম্যামের ওড়না দিয়ে ব্যান্ডেজ হয়েছে। এর চেয়ে দামি ট্রিটমেন্ট আর কি হতে পারে? দুপুরে শান্তকে স্থানীয় ক্লিনিকে নিয়ে ড্রেসিং করানো হয়। ডাক্তার বলে ভয়ের কিছু নেই, তবে রেস্ট দরকার। ইরা শুটিং প্যাক আপ ঘোষণা করে সবাই বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু শান্ত জানায় সে যাবে না। তার সিলেটে এক আত্মীয় আছে, সেখানে সে একদিন থেকে যাবে। ইরা শান্তকে রেখে যেতে চায় না, কিন্তু শান্ত জোর করে। আসলে শান্তর অন্য পরিকল্পনা আছে। সন্ধ্যা 7টায় সবাইকে বিদায় দিয়ে সে চলে আসে চৌধুরী ম্যানশনে, একটি পুরনো জমিদার বাড়ি সিলেট শহরতলি গ্রামে। বাড়িটা বিশাল কিন্তু জরাজীর্ণ। সামনে বড় লোহার গেট, ভেতরে ঝোপঝাড়। এই বাড়িটা এক সময় প্রতাপশালী জমিদারদের ছিল। এখন এখানে শুধু একজন কেয়ারটেকার আর একজন বৃদ্ধ উকিল থাকে। শান্ত একটা অটোরিকশা থেকে নামে, তার হাতে ব্যান্ডেজ। সে গেট দিয়ে ভেতরে ঢোকে। কেয়ারটেকার দৌড়ে আসে তার সামনে। কে আপনি? এখানে ঢোকা নিষেধ। আমি এই বিলার মালিক, গেট খোলো। কেয়ারটেকার অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ভেতর থেকে একজন বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে বেরিয়ে আসেন। উকিল ওয়াকিল উদ্দিন, বয়স আনুমানিক 70 হবে। ছোট সাহেব, শায়ন বাবা, এসেছো তুমি? ছোট সাহেব মানে ইমতিয়াজ সাহেবের নাতি? শান্ত গিয়ে উকিলের পায়ে হাত দিয়ে সালাম করে। কেমন আছেন ওয়াকিদুল দাদু? বেঁচে আছি বাবা, শুধু এই দিনটার জন্য। আসো, ভিতরে আসো। ভেতরেই ঘর। ঘরটা ধুলো মাখা হলেও আসবাবপত্রগুলো আভিজাত্যের সাক্ষী। শান্ত সোফায় বসে। উকিল একটা পুরনো লোহার সিন্দুক থেকে একটা লাল ফাইল বের করে আনেন। এই নাও বাবা, তোমার বাবার উইল আর ইরার বাবার মানে ইশতিয়াক চৌধুরীর সব কুকীর্তির দলিল। তোমার বাবা মৃত্যুর আগে এই শেয়ারগুলো তোমার নামে ট্রান্সফার করে গিয়েছিলেন, যা ইশতিয়াক চৌধুরী গোপন করে জাল দলিল বানিয়ে কোম্পানি চালাচ্ছে। আইনত রয়্যাল ক্রিয়েশন এর 51% শেয়ারের মালিক তুমি। তুমি চাইলে কালই ওদের রাস্তায় নামিয়ে দিতে পারো। আর মাফিয়ার ব্যাপারটা? হ্যাঁ, ইশতিয়াক চৌধুরী কোম্পানি বাঁচাতে আন্ডারওয়ার্ল্ডের ডন আসলাম ভাইয়ের কাছ থেকে লোন নিয়েছিলেন। এখন সেই টাকা শোধ করতে পারছে না। আসলাম ভাই যে কোনো সময় ইরাকে টার্গেট করতে পারে।
শান্ত ফাইলটা হাতে নেয়। তার সামনে এখন দুটি রাস্তা, এক ইরাকে ধ্বংস করা, যেটা তার 4 বছরের তপস্যা, 2 ইরাকে বাঁচানো। শান্ত চোখ বন্ধ করে। তার মনে পড়ে ঝর্ণার পারে ইরার সেই কান্না, সেই আকুতি। আমি তোমাকে হারালে কি করতাম? দাদু, আমি ইরাকে ধ্বংস করব না। মানে তুমি প্রতিশোধ নিবে না? ওরা তোমার বাবাকে হার্ট অ্যাটাকে মেরেছে। প্রতিশোধ নেব, তবে অন্যভাবে ইরাকে রাস্তায় নামালে ও মরে যাবে। কিন্তু আমি চাই ও বাঁচুক, আমার হয়ে বাঁচুক। শান্ত উঠে দাঁড়ায়, তার চোখে এক রহস্যময় দুটি। আমি কোম্পানির টেক ওভার করবো, কিন্তু এরা জানবে না যে মালিক আমি। আমি ওকে কিনবো দাদু। ওর অহংকার, ওর কোম্পানি, ওর ভালোবাসা সব এখন আমার। শান্ত পকেট থেকে তার আইফোন বের করে, সুইস ব্যাংক অ্যাপে লগ ইন করে। ফেস আইডি স্ক্যান করার পর স্ক্রিনে ব্যালেন্স ভেসে ওঠে। অ্যাকাউন্ট ব্যালেন্স 500,000,000,000 USD। টাকা আমার কাছে টিস্যু পেপারের মতো, কিন্তু এই টাকা দিয়ে আমি ইরার চারপাশে এমন এক জাল বুনবো যেখান থেকে ও চাইলেও বের হতে পারবে না। খেলা এখন শুরু দাদু, আসল খেলা। তুমি ঠিক তোমার দাদাজানের মতো হয়েছ, বাঘের বাচ্চা। বাঘ এখন শিকার ধরবে না, বাঘ এখন শিকারকে খেলাবে। আজ রাতে আমি ঢাকায় ফিরছি, ঢাকায় বড় আমাকে অপেক্ষা করছে। শান্ত ফাইলটা বগলে নিয়ে বেরিয়ে আসে। পুরনো জমিদার বাড়ির অন্ধকারে তার ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। সিলেটের সেই ঘটনার পর 2 মাস কেটে গেছে। এই 2 মাসে অনেক কিছুই বদলে গেছে। রয়্যাল ক্রিয়েশনসের জৌলস এখন ম্লান। বাজারে গুজব রটেছে যে কোম্পানি দেউলিয়া হতে চলেছে। শেয়ারের দাম কমতে কমতে তলানিতে। অফিসের পরিবেশ থমথমে, কেউ উচ্চস্বরে কথা বলে না। বেতন বকেয়া পড়েছে গত মাসে। কর্মীদের মধ্যে অসন্তোষ। আর শান্ত, সে আগের মতোই আছে, সেই হাসি খুশি, সেই ড্যাম কেয়ার ভাব। কিন্তু তার চোখের আড়ালে লুকিয়ে আছে গভীর পরিকল্পনা। সে অপেক্ষা করছে শেষ আঘাতের জন্য। দুপুর 12:10। এদিকে অফিসের লেডিস ওয়াশরুমের বড় আয়নার সামনে মিথিলা দাঁড়িয়ে আছে। তার পরনে আজ দামি শিফন শাড়ি, হাতের লেটেস্ট আইফোন 14 প্রো ম্যাক্স। 2 মাস আগে সেই সাধারণ মিথিলা আর এই মিথিলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সে আয়নায় নিজের ঠোঁটে গাঢ় লিপস্টিক ঘষছে, তার মুখে এক কুটির হাসি। ফোনটা স্পিকার মোডে অন করা। সে কারোর সাথে কথা বলছে হয়তো। হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। ইরা ম্যামের লকারের পাসওয়ার্ড আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। মিরপুর প্রজেক্টের টেন্ডারের সব অরিজিনাল ফাইল আপনিই পাবেন। ম্যাম তো ভাবছে ফাইলগুলো ব্যাংকে আছে, কিন্তু ওগুলো এখন আমার ব্যাগে। গুড জব মিথিলা। কিন্তু শান্ত, ও কিছু সন্দেহ করেনি তো? ছেলেটা কিন্তু বড্ড তেদ্র। শান্ত ভাই, আরে না স্যার, ও তো একটা বোকা আবেগী ছেলে। ওকে আমি শুধু ইমোশনালি ইউজ করেছি যাতে ম্যামের খবরাখবর রাখতে পারি। ওভাবে আমি ওকে কত ভালোবাসি। গরিবের ভালোবাসা দিয়ে পেট ভরে না স্যার, টাকাটাও আসল। আপনি আমাকে কথা দিয়েছিলেন কাজটা হলে আমাকে আপনার বিয়ে করবেন। অবশ্যই, কালই রয়্যাল ক্রিয়েশনস ধ্বংস হবে আর তুমি আমার অফিসে জয়েন করবে। গাড়ি পাঠিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। এবার একই কেউ চলে আসতে পারে। মিথিলা ফোনটা কেটে ব্যাগে রাখে। সে আয়নায় নিজেকে দেখে একটা ফ্লাইং কিস দেয়। সরি ইরা ম্যাম, আপনার রাজত্ব শেষ, এবার আমার পালা। মিথিলা যখন নিজের বিজয়ের পরিকল্পনায় মগ্ন, তখন বাথরুমের দরজায় ঠিক বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে শান্ত। তার হাতে 2 কাপ কফি। সে মিথিলাকে সারপ্রাইজ দিতে এসেছিল, কিন্তু সারপ্রাইজটা সে নিজেই পেল। শান্তর হাত কাঁপে না, কফি পড়ে না। সে শুধু দেওয়ালের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক করুণ হাসি। বাহ রে দুনিয়া, আমি টাকার পাহাড় ছেড়ে ভালোবাসার কাঙ্গাল হয়ে পড়ে রইলাম, আর তুমি সামান্য কিছু টাকার জন্য নিজেকে বিক্রি করে দিলে মিথিলা। আমি চেয়েছিলাম তোমাকে রানী বানাতে, আর তুমি দাসী হওয়া কি বেছে নিলে? মিথিলা দরজা খুলে বের হতেই শান্তকে সামনে দেখে চমকে ওঠে। তার হাত থেকে ব্যাগটা প্রায় পড়েই যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই মিথিলা তার সেই ইনোসেন্ট মুখোশটা পরে নেয় দ্রুত। ওমা, শান্ত ভাই তুমি এখানে কতক্ষণ ধরে আছো? এই তো মাত্র এলাম, কফি এনেছিলাম তোমার জন্য, নাও গরম আছে। ও থ্যাংক ইউ। তুমি তুমি কিছু শোনোনি তো? মানে আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। মায়ের সাথে? বাহ, মা এখন স্যার হয়ে গেল কবে থেকে? আর তোমার মা কি এখন টেন্ডার ফাইল আর পাসওয়ার্ড নিয়ে ব্যবসা করে?
শান্ত ভাই, তুমি ভুল বুঝছো। আসলে চুপ কর মিতু, একদম চুপ। মিথ্যে বলে নিজের মুখটা আর নোংরা করিস না। তোর হাতে ওই আইফোনটা, ওটা কি তোর 3 মাসের বেতন নিয়ে কেনা, নাকি ওটা তোর বিশ্বাসের দাম? শান্ত ভাই, তুমি বুঝতে পারছো না? আমি প্র্যাকটিক্যাল। তোমার মতো সারা জীবন এই পিয়নগিরি করে কাটাতে পারবো না আমি। মিস্টার খান আমাকে অফার দিয়েছেন। অফার? ওটাকে অফার বলে না মিথিলা, ওটাকে বলে টোপ। আর তুই সেই টোপ গিলেছিস। শোন, আমি তোকে এক্সপোজ করবো না। আমি গিয়ে ইরা ম্যামকে বলবো না যে তুই চোর, কারণ আমি চাই তুই দেখ লোভে পাপ আর পাপে কি হয়। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? তোমার ওই ম্যাম তো কালকেই রাস্তায় নামবে, তখন তুমিও ভিখারি হবে। কে রাজা হবে আর কে ভিখারি হবে সেটা সময় বলে দেবে। তবে একটা কথা মনে রাখিস, ভুল ট্রেনে উঠেছিস তুই। এই ট্রেন তোকে গন্তব্যে পৌঁছাবে না, খাদে ফেলবে। দেখা যাবে। আমার রাস্তা থেকে সরো। সরলাম, যা তোর নতুন মালিকের কাছে যা। কিন্তু মনে রাখিস, বিক্রি হওয়া পণ্য কেউ যত্ন করে রাখে না, কাজ শেষ হলে ডাস্টবিনে ফেলে দেয়। শান্ত সরে দাঁড়ায়। মিথিলা মাথা উঁচু করে গটগট করে চলে যায়। শান্ত তার হাতের কফিটা ডাস্টবিনে ফেলে দেয়। কবিটা তেতো হয়ে গেছে, একদম তোর মনের মতো মিথিলা। দুপুরের পর অফিসের আবহাওয়া আরও খারাপ হতে থাকে। খবর আসে যে ব্যাংকের লোন পাস হয়নি। সাপ্লায়াররা টাকা না পেয়ে মালামাল পাঠানো বন্ধ করে দিয়েছে। ইরাবতী চৌধুরী আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। বিকেল 3টায় এমার্জেন্সি বোর্ড মিটিং ডাকা হয়েছে। বাইরের আকাশ কালো করে মেঘ জমেছে, যেন প্রকৃতিরও মন খারাপ। বিকেল 3:15। কনফারেন্স রুমে উত্তেজনা চরমে। ইরা টেবিলের মাথায় বসে আছে, তার চুল এলোমেলো, চোখের নিচে কালির ছাপ। তাকে ঘিরে বসে আছে কোম্পানির ডিরেক্টররা এবং শেয়ার হোল্ডাররা। তাদের সবার চোখে মুখে ক্ষোভ। বোর্ড মেম্বার মিস্টার চৌধুরী বলে, মিস ইরা, আর কত? গত 2 মাসে শেয়ারের দাম 60% কমেছে। ইনভেস্টররা আমাদের অফিস ঘেরাও করছে। আপনি কি কোম্পানিটা ডুবিয়ে ছাড়বেন? মিস্টার চৌধুরী, আমি চেষ্টা করছি। এসকে গ্রুপ ষড়যন্ত্র করেছে। ওরা মার্কেটে ফেক নিউজ ছড়াচ্ছে। আমাকে আরেকটু সময় দিন। সময়? আর কত সময় দেব? কাল সকালে নিলাম ডাকা হতে পারে। মিস্টার খান ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছেন তিনি এই কোম্পানি কিনবেন। আপনার বাবার হাতে গড়া কোম্পানি আপনি এভাবে নষ্ট করছেন? আমি নষ্ট করছি না, আমি ফাইট করছি। আপনারা কেউ আমাকে সাপোর্ট করছেন না কেন? আপনারা তো জানেন বাবা অসুস্থ। এই সময় আপনারা যদি আমার পাশে না দাঁড়ান। ইমোশন দিয়ে বিজনেস হয় না মিস ইরা, আমাদের টাকার দরকার। মিস্টার খান যদি ভালো অফার দেয়, আমরা তার কাছেই শেয়ার বিক্রি করে দেব। আপনাকে সিইও পদ থেকে রিজাইন করতে হবে। রিজাইন? অসম্ভব। এই কোম্পানি আমার রক্তে মিশে আছে। আমি মরবো, তবু কোম্পানি ছাড়বো না। তাহলে কোম্পানি মরবে। আপনার ইগো আর জেদের জন্য আমরা কেন লস খাবো? ইরা কোনো উত্তর দিতে পারে না। তার মাথা যন্ত্রণা করছে, গলা শুকিয়ে কাঠ। ঠিক এই সময় কনফারেন্স রুমে দরজা খুলে শান্ত ঢোকে। তার হাতে জলের মগ আর গ্লাস। সে শান্তভাবে টেবিলের মাঝখানে জগটা রাখে। পানি নিন স্যার। ম্যাম, মাথা ঠান্ডা হবে। বিজনেস মিটিংয়ে এত গরম হলে এসিও কাজ করবে না। শান্তর এই স্বাভাবিক আচরণে মিস্টার চৌধুরী আরও রেগে যান। এই ছেলেটা এখানে কি করছে? ইরা, তোমার অফিসে কি কোনো ডিসিপ্লিন নেই? আমরা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি আর পিয়ন এসে জোকস করছে। শান্ত, তোমাকে কে আসতে বলেছে? বের হও এখান থেকে। ম্যাম, আপনি পানি চেয়েছিলেন 10 মিনিট আগে, ভুলে গেছেন? স্ট্রেসে থাকলে মানুষ অনেক কিছু ভুলে যায়। শান্ত একটা গ্লাসে পানি ঢেলে ইরার সামনে ধরে। নিন ম্যাম, পানিটা খান, হাত কাঁপছে আপনার। আমার হাত কাঁপছে না। তুমি তুমি সব সময় আমাকে জ্ঞান দিতে আসো কেন? হ্যাঁ, তুমি ভাবো তুমি খুব স্মার্ট। আসলে তুমি একটা অপদার্থ। তোমার মতো লো ক্লাস এমপ্লয়ি আছে বলে আজ আমার এই দশা। ইরা রাগের মাথায় শান্তর হাত থেকে পানির গ্লাসটা থাবা দিয়ে ফেলে দেয়। ঝনঝন শব্দে কাচের গ্লাসটা মেঝেতে ভেঙে চুরমার হয়ে যায়। পানি ছিটিয়ে পড়ে শান্তর জুতোয়। সারা ঘর স্তব্ধ হয়ে যায়। গেট আউট ফ্রম মাই অফিস। আই ফায়ার ইউ। এক্ষুনি বের হয়ে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। শান্ত মেঝের দিকে তাকায়। ভাঙা কাচের টুকরোগুলো আলো চিকচিক করছে। সে ধীরে ধীরে মুখ তুলে। তার চোখে কোনো রাগ নেই,
আছে এক গভীর অভিমান আর করুণা। সে সরাসরি ইরার চোখের দিকে তাকায়। ম্যাম, গ্লাস বাংলায় শব্দ হয়, সবাই শোনে, কিন্তু বিশ্বাস বাংলায় কোনো শব্দ হয় না, শুধু ভেতরটা রক্তকরণ হয়। আজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন, ভাবছেন আমি সব সমস্যার মূল, কিন্তু কাল যখন এই রুমের বাতি নেবানোর লক্ষ্য থাকবে না, যখন সবাই আপনাকে ছেড়ে ওই মিস্টার খানের গাড়িতে উঠবে, তখন এই অপদার্থকেই খুঁজবেন। শ্যাট আপ, একদম ফিলোসফি ছাড়বে না, যা বলছি। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা শেষ কাজ বাকি। শান্ত তার গলার আইডি কার্ডটা খোলে। ফিতাটা পেঁচিয়ে সে কার্ডটা খুব সাবধানে টেবিলের উপর রাখে। কার্ড রাখার শব্দটা যেন বোমার মতো শোনায়। আমি বরখাস্ত হওয়ার সুযোগ আপনাকে দেব না ম্যাম। আমি নিজেই রিজাইন করলাম। ভালো থাকবেন মিস অ্যারোগ্যান্ট। আর হ্যাঁ, বাঙ্গা কাজের উপর দিয়ে সাবধানে হাঁটবেন, পা কাটলে দেখার মধ্যে কেউ থাকবে না। শান্ত মিস্টার চৌধুরী এবং অন্যদের দিকে একবার তাকিয়ে একটু মাথা নিয়ে সম্মান জানায়। তারপর গট করে কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায়। সে একবারও পেছনে ফিরে তাকায় না। ইরা ফ্যাল করে তাকিয়ে থাকে শান্তর যাওয়ার পথের দিকে। তার মনে হয় বুকের ভেতরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। এতদিন শান্ত ছিল তার পাঞ্চিং ব্যাগ, তার রাগের আশ্রয়। আজ সেই আশ্রয়টা চলে গেল। এটা ধপ করে চেয়ারে বসে পড়ে। ড্রামা শেষ হলে কাজের কথায় আসা যাক। কাল সকাল 10টায় আমরা মিস্টার খানের সাথে বসবো। এদিকে শান্ত অফিস থেকে বেরিয়ে সোজা নিচে নেমে আসে। সে সিকিউরিটি গার্ডকে তার সাইকেলের চাবিটা দিয়ে দেয়। আজকে সে সাইকেলে নেবে না, আজ সে হাঁটবে। আকাশ ভেঙে বৃষ্টি নামে। শান্ত ভিজতে ভিজতে ঢাকার রাস্তায় মিশে যায়। ওদিকে অফিসে রাত হয়ে যায়, সবাই চলে গেছে। মিস্টার খান ফোন করে জানিয়েছেন কাল সকালেই তিনি কোম্পানি টেক ওভার করবেন। ইরা আজ আর বাড়ি ফেরেনি। সে তার অন্ধকার কেবিনে একা বসে আছে। রাত 10:30। পুরো ফ্লোর অন্ধকার, শুধু এমার্জেন্সি লাইট জ্বলছে। ইরা তার কেবিন থেকে বেরিয়ে আসে। সে ভূতের মতো হাঁটছে, তার পায়ে জুতো নেই। সে করিডোর দিয়ে হেঁটে লজিস্টিক ডিপার্টমেন্টের দিকে যায়। শান্তর ডেস্কটা একদম কোনায়। ইরা যেখানে গিয়ে দাঁড়ায়, টেবিলটা একদম পরিষ্কার। শান্ত তার সব জিনিস নিয়ে গেছে, শুধু একটা শুকনো ক্যাকটাসের টব আর একটা ডায়েরি পড়ে আছে। ইরা কাপা হাতে ডায়েরিটা তোলে। কালো মলাটের ডায়েরি। সে পাতা উল্টায়। প্রথম পাতায় শান্তর হাটের গোটা অক্ষরে লেখা, জীবনের অঙ্কটা বড্ড জটিল। এখানে 1+1=2 হয় না, কখনো 11 হয়, আবার কখনো 0। ইরা পাতা উল্টাতে থাকে। মাঝখানের পাতায় সে চমকে ওঠে। সেখানে একটি পেন্সিল স্কেচ করা। কার স্কেচ? ইরার। একটা ছবিতে ইরা মিটিংয়ে রেগে আছে, নিচে ক্যাপশন দেওয়া, বাঘিনী কিন্তু দাঁত নেই। আরেকটা ছবিতে ইরা হাসছে, সেই সিলেটে ক্যাম্প ফায়ারের রাতে, নিচে ক্যাপশন দেওয়া। এই হাসিটা যেন কখনো না হারায়। শেষের দিকে একটা পাতায় ইরার একটা পোর্ট্রেট, খুব ডিটেইলড কাজ। চোখের মণিগুলো যেন জীবন্ত। ছবির নিচে লেখা, অহংকারের আড়ালে লুকিয়ে থাকা মেয়েটা আসলে অনেক একলা। ওর একটা আকাশ দরকার, যেখানে ও ডানা মেলতে পারবে। আমি কি সে আকাশ হতে পারবো, নাকি আমি শুধু মেঘ হয়ে থাকবো? ইরা ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে। তার গলা দিয়ে কান্নার দলা বেরিয়ে আসতে চায়। সে বুঝতে পারে এই অফিসের সবাই তাকে ম্যাম বা বস হিসেবে দেখেছে, কেউ তাকে মানুষ হিসেবে দেখেনি। শুধু শান্ত তাকে পড়ে ফেলেছিল। শান্ত, তুমি আমাকে এতটা ভালোবাসতে, আর আমি তোমাকে শুধু অপমানই করলাম। আমি এত অন্ধ কেন ছিলাম? ইরা ডায়েরি হাতে নিয়ে জানালার কাছে যায়। নিচে রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো হীরের মতো লাগছে। হঠাৎ তার চোখ পড়ে গেটের বাইরে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। ড্রাইভার ছাতা ধরে দরজা খুলে দেয়। অফিস থেকে কেউ একজন বের হয়ে গাড়ির দিকে দৌড়ে যাচ্ছে। মেয়েটি শাড়ি পরা, মিথিলা। গাড়ির পেছনের গ্লাসটা একটু নামে। ভেতর থেকে মিস্টার খান হাত বাড়িয়ে মিথিলাকে টেনে নেয়। মিথিলা হাসতে হাসতে গাড়িতে ওঠে। ইরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বিদ্যুতের আলো সে স্পষ্ট দেখেছে মিথিলার মুখ। মিথিলা মিস্টার খানের বাড়িতে? তার মানে শান্ত যা বলেছিল সব সত্য। মিথিলা ইনফর্মার ছিল, ও আমার সব তথ্য পাচার করেছে। আর আমি শান্তকে বিশ্বাস না করে ওই সাপটাকে বিশ্বাস করেছি। ইরা কাচের জানালায় কপাল ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার শব্দে অন্ধকার অফিসটা কেঁপে ওঠে। আমি সব হারিয়েছি, সব। আমার কোম্পানি, আমার বাবা, আমার বিশ্বাস, আর আমার শান্ত।
শান্ত, তুমি কোথায়? প্লিজ ফিরে এসো। আমি আর পারছি না, আমি মরে যাব শান্ত। ইরার কান্না শোনার মতো কেউ নেই আজ। শুধু শান্ত ডায়েরিটা তার চোখের পানি শুষে নিচ্ছে। একই সময়ে শহরের আরেক প্রান্তে এক অন্য দৃশ্য। গুলশানের আকাশচুম্বী হোটেল দ্য ওয়েস্টিন এর পেন্টহাউস স্যুট। সেখানে বৃষ্টির শব্দ শোনা যায় না, সেখানে বাজে মুঠোফোনের সিম্ফনি। রাত তখন 12টা। বিশাল লিভিং রুম, মেঝেতে ইতালিয়ান মার্বেল, দেয়ালে দামি পেইন্টিং। ঘরের একপাশে মিনি বার। শান্ত নাকি সায়াল চৌধুরী সোফায় বসে আছে, তার পরনে সিল্কের কুর্তা পাজামা, হাতে দামি রেড ওয়াইনের গ্লাস। সামনে 100 ইঞ্চির বিশাল স্ক্রিনে শেয়ার মার্কেটের লাইভ গ্রাফ চলছে। আন্তর্জাতিক মার্কেট। রয়্যাল ক্রিয়েশনসের শেয়ারের পাশে লাল তীর চিহ্ন, মানে ধস নেমেছে। শান্তর পাশে দাঁড়িয়ে আছে তার পিএস জামশেদ চাচা। স্যার, মিস্টার খান অফিসিয়ালি বিট করেছেন। কাল সকাল 10টায় কনভেনশন হলে ওপেন অকশন হবে। ব্যাংকাররা ইরার প্রপার্টি সিজ করার নোটিশ রেডি করেছে। আমরা কি এখন ইন্টারফেয়ার করব? আপনি চাইলে আমি এখনই মিস্টার খানকে কল করে ওয়ার্নিং দিতে পারি। শান্ত গ্লাসে আলতো চুমুক দেয়, তার দৃষ্টি স্ক্রিনের লাল দাগটার দিকে। না জমশেদ চাচা, এখন না। কিন্তু স্যার, ইরা মেয়েটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। আজ সারা রাত ও অফিসেই আছে, সিকিউরিটি রিপোর্ট দিয়েছে, ও খুব কাঁদছে। কান্না দরকার চাচা। কান্না চোখের ময়লা পরিষ্কার করে আর মনের অহংকার ধুয়ে দেয়। শান্ত উঠে দাঁড়ায়। সে গ্লাস হাতে কাচের দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়। এরাকে পুরোপুরি ভাঙতে দাও। ও যতক্ষণ না বুঝছে যে ওর টাকা, ক্ষমতা, বাবার পরিচয় এসব আসলে কাছের ঘর, ততক্ষণ আমাকে চিনবে না। ও শান্তকে চিনবে না, ও সায়ন চৌধুরীকেও চিনবে না। ও শুধু টাকা চিনবে। কাল সকালে কি হবে স্যার? কাল সকালে নিলাম হবে। এরা দেখবে তার তথাকথিত বন্ধুরা কেমন করে মুখ ফিরিয়ে নেয়। ও দেখবে মিথিলা কেমন করে ওর পিঠে ছুরি মারে। ও দেখবে দুনিয়াটা কত নিষ্ঠুর, যখন ওর আর যাওয়ার কোনো জায়গা থাকবে না, যখন ও শূন্য দাঁড়িয়ে থাকবে। তখন শান্ত ঘুরে দাঁড়ায়। ঘরের আলোয় তার চোখে এক অদ্ভুত আগুনের ঝিরি। তখন রাজা তার রানীর জন্য যুদ্ধক্ষেত্রে নামবে। আমি কালকের নিলামে থাকবো, তবে দর্শক হিসাবে না, গেম চেঞ্জার হিসাবে। গাড়ি রেডি রাখো জামশেদ চাচা, কাল সকাল 10টায় আমরা এন্ট্রি নেব। কিন্তু স্যার, আপনার আসল পরিচয় সবাই জেনে যাবে। জানুক, মুখোশ পরার সময় শেষ। কাল থেকে আর কোনো অভিনয় নেই। কাল থেকে শুধু রাজত্ব শুভজাত। শান্ত গ্লাসের বাকি ওয়াইনটুকু এক চুমুকে শেষ করে। জানে কালকের দিনটা ইরার জন্য নরক হবে, কিন্তু সেই নরক থেকেই সে ইরাকে স্বর্গে তুলে আনবে। কিছুক্ষণ পর তেজগাঁও শিল্প এলাকা, শান্ত টিনের বস্তি। রাত 2:30। ইরাবতী চৌধুরী আজ নিঃস্ব। ব্যাংক তার গুলশানের ডুপ্লেক্স বাড়ি সিলগালা করে দিয়েছে। তার সব কার্ড ব্লকড। তথাকথিত হাই প্রোফাইল বন্ধুরা কেউ তার ফোন ধরেনি। মিথিলার বিশ্বাসঘাতকতা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। এখন তার পরনে সালোয়ার কামিজ, গায়ে কাদা মাখা, পায়ে জুতো নেই। সে জানে না সে কোথায় যাবে। হাঁটতে হাঁটতে সে শান্তর দেওয়া ঠিকানা খুঁজে বের করেছে। শান্তর টিনের ঘরের দরজা বন্ধ। ইরা কাঁপতে কাঁপতে দরজায় টোকা দেয়। শান্ত, শান্ত আছো? দরজা খুলো প্লিজ। ভেতর থেকে খটখট শব্দ। শান্ত দরজা করে। তার পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, হাতে হারিকেন। ইরাকে দেখে সে একটু অবাক হয় না, যেন সে জানতো ইরা আসবে। আরে ম্যাম, আপনি এই ঝড়ের মধ্যে? গাড়ি কোথায়? ড্রাইভার কোথায়? আমার কেউ নেই শান্ত, সব শেষ। ওরা সব কেড়ে নিয়েছে। আমাকে একটু থাকতে দেবে আজকের রাতটা শুধু। আমার এই গরিবের কুড়ে করে এমডি ম্যাম থাকবেন? এখানে তো এসি নেই, মশা আছে, কার্পেট নেই, মাটি ফ্লোর। পারবেন? আমি আর এমডি নই শান্ত, আমি ভিখারি। আমাকে তাড়িয়ে দিও না, আমি রাস্তায় মরে যাব। ইরার কান্না দেখে শান্তর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে সরে দাঁড়ায়। ভেতরে আসুন, তবে সাবধানে, চাল দিয়ে পানি পড়ে মাঝে মাঝে। ইরা ভেতরে ঢোকে। ঘরটা ছোট কিন্তু পরিপাটি। এক কোনায় চৌকি। শান্তরে গামছে এগিয়ে দেয়। নিন, মাথাটা মুছে ফেলুন, বেজে তো একাকার হয়ে গেছেন, জ্বর আসবে। ইরা গামছাটা হাতে নেয়। সে শান্তর দিকে তাকায়। এই সেই ছেলে যাকে সে দিনের পর দিন অপমান করেছে, অথচ আজ বিপদে সেই ছেলেটাই তাকে ছাড় দিল।
শান্ত, আমি আমি খুব সরি। আমি তোমাকে চিনতে পারিনি। আমি মিথিলাকে বিশ্বাস করেছিলাম, আর ও তোমাকে। বাদ দিন সব, অতীত কেটে লাভ নেই। এখন আপনি আমার মেহমান, বসুন, চা বানাচ্ছি, রং চা, আদা দিয়ে, ঠান্ডায় আরাম পাবেন। শান্ত স্টভ জ্বালায়। ইরা চৌকিতে বসে। টিনের চালে বৃষ্টির শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। এই শব্দে এক অদ্ভুত শান্তি আছে। শান্ত চা নিয়ে আসে, দুজনে চৌকিতে বসে। জানেন ম্যাম, জীবনটা না এই রং চায়ের মতো, চিনি না দিলে তিতা লাগে, আবার বেশি চিনি দিলে পাঞ্চে লাগে। আপনি জীবনের টাকার চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছিলেন। টাকা যে সব না, সেটা আজ বুঝলাম শান্ত। আজ আমার অ্যাকাউন্টে কোটি টাকা থাকলো, আমি তা তুলতে পারছি না। কিন্তু তোমার এই এক কাপ চা, এটার দাম আমার কাছে এখন কোটি টাকার চেয়েও বেশি। চাটা কিন্তু 2 টাকার দামের, আপনি তো 2 টাকার কয়েন ছুঁড়ে মেরেছিলেন। আর লজ্জা দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শান্ত, তুমি কি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা তো সেদিন করেছি যেদিন আপনি ঝর্ণার পাড়ে আমার জন্য কেঁদেছিলেন। ম্যাম, আমি গরিব হতে পারি, কিন্তু মনটা ছোট না। নিন বিস্কুট নিন। ইরা শান্তর হাতটা ধরে ফেলে, চায়ের কাপটা নামিয়ে রাখে। আমার দিকে তাকাও শান্ত, সত্যি করে বলো, তুমি কেন আমাকে এত সহ্য করছো? কেন চাকরি ছেড়ে যাওয়ার পরও আমার বিপদের ছায়ার মতো ছিলে? কারণ আমি জানতাম এই পাথরের মূর্তির ভেতরে একটা মানুষ আছে, যে ভালোবাসতে জানে, যে কাঁদতে জানে। আমি সেই মানুষটার প্রেমে পড়েছিলাম ম্যাম, আপনার চেয়ারের প্রেমে না। প্রেমে? তুমি তুমি আমাকে ভালোবাসো? বাসে কিনা জানি না, তবে আপনাকে কষ্ট পেতে থাকলে আমার নিজের দম বন্ধ হয়ে আসে। এটাকে যদি ভালোবাসা বলে তবে তাই। ইরা আচমকা শান্তকে জড়িয়ে ধরে। সে শান্তর বুকে মুখ গুজে কাঁদতে থাকে। শান্ত আলতো করে ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। আমাকে ছেড়ে যেও না শান্ত। কাল সকালে ওরা আমার কোম্পানি বিক্রি করে দেবে। আমার আর বাঁচার কোনো ইচ্ছে নেই, শুধু তুমি আছো বলে আমি শ্বাস নিচ্ছি। কোম্পানি বিক্রি হবে, কিন্তু স্বপ্ন তো বিক্রি হবে না। কাল সকালে যাওয়া হবে, দেখা যাবে। এখন কমান, আমি নিচে ফ্লোরে চট পেতে শুয়ে থাকবো। না, তুমি নিচে শুবে না, তুমি আমার পাশে বসো। আমার ভয় করছে। ভয় নেই, রাত পোয়ালেই সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। সেই রাতে ইরা শান্তর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। শান্তর চোখে ঘুম নেই, সে ইরার মুখের দিকে তাকিয়ে থাকে। কাল সকালেই আসল খেলা শুরু হবে। পরদিন সকাল 10টা, আকাশ পরিষ্কার। ঢাকার গ্র্যান্ড কনভেনশন হলে রয়্যাল ক্রিয়েশনসের নিলাম ডাকা হয়েছে। শহরের সব বিজনেস টাইকুনরা উপস্থিত। ইরা শান্তর সাথে সেখানে পৌঁছায়। ইরা আজ সাধারণ একটা সুতি শাড়ি পরেছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। শান্ত তার পাশে সাধারণ শার্ট প্যান্ট পরে আছে। হলরুমে এসকে গ্রুপের মালিক মিস্টার খান খুব খোশ মেজাজে বসে আছেন। তার পাশে মিথিলা। মিথিলা আজ খুব সেজেছে। সে বারবার মিস্টার খানের কানে কানে কথা বলছে আর হাসছে। ইরা হলে ঢুকতেই সবাই তার দিকে তাকায়, কেউ কেউ করুণার দৃষ্টিতে, কেউ অবজ্ঞার দৃষ্টিতে। আরে মিস ইরাবতী চৌধুরী, বাসে করে এসেছেন নাকি? গাড়ি তো ব্যাংক নিয়ে গেছে। তার নিলাম দেখতে এসেছেন? ভালো ভালো, শেষ দেখা দেখে নিন। স্যার, উনি হয়তো শান্ত ভাইয়ের সাইকেলে করে এসেছেন। এখন তো ওটাই ওনার স্ট্যাটাস। ইরা কোনো কথা বলে না, সে চুপচাপ পেছনের সারিতে বসে। শান্ত তার পাশে বসে। নিলামকারী বলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, রয়্যাল ক্রিয়েশনসের নিলাম শুরু হচ্ছে। বেস্ট প্রাইজ 100 কোটি টাকা। 110 কোটি। 110 কোটি। আর কেউ? পুরো হল চুপ। কেউ মিস্টার খানের বিরুদ্ধে বিট করতে সাহস পাচ্ছে না। সবাই জানে খান সাহেবের হাত অনেক লম্বা। 110 কোটি 1, 110 কোটি 2। মিস্টার খান জয়ের হাসি হাসছেন। মিথিলা তাকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছে। ইরা শান্তর হাত খামছে ধরে, তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবার কোম্পানি আজ পানির দরে বিক্রি হয়ে যাচ্ছে। ধৈর্য ধরুন ম্যাম, পিকচার আবি বাকি হে। 110 কোটি। হঠাৎ হলের ভেতর মধ্যে একটি কণ্ঠস্বর ভেসে আসে, 500 কোটি। পুরো হল স্তব্ধ হয়ে যায়। সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। দরজা দিয়ে ঢুকছে 6 জন কালো স্যুট পরা বডিগার্ড। শান্তর মুখে 500 কোটি টাকার বিট শুনে ইরা চমকে ওঠে। এই চেহারা, এই উচ্চতা, এ তো শান্ত। কিন্তু এ কোন শান্ত? শান্ত ধীর পায়ে স্টেজে ওঠে। তার হাঁটার স্টাইলে এমন এক রাজকীয় ভাব যে সবাই পথ ছেড়ে দিতে বাধ্য হয়।
সে রোজ চশমাটা খুলে পকেটে রাখে। কি হলো মিস্টার খান, বিট বাড়াবেন নাকি এখনই প্যাক আপ করবেন? তুমি তুমি তো সেই পিয়ন, তোমার এত বড় সাহস, তুমি এখানে এসে ইয়ার্কি মারছো? সিকিউরিটি, বের করে দাও ওকে। সিকিউরিটি আমার পেরুলে আছে মিস্টার খান, আর পিয়ন। শান্ত পকেট থেকে একটা কার্ড বের করে মিস্টার খানের দিকে ছুঁড়ে মারে। নামটা পরে দেখুন, সায়ন চৌধুরী, ইমতিয়াজ চৌধুরীর নাতি। যে কোম্পানির সিটে বসে আপনি লাফাচ্ছেন, সেই কোম্পানির আসল মালিক আমার বাবা ছিলেন। আপনি জালিয়াতি করে সেটা দখল করেছিলেন। আজ আমি সুদে আসলে ফেরত নিতে এসেছি। সায়ান চৌধুরী মানে তুমি? মিস্টার খান ধপ করে চেয়ারে বসে পড়েন। মিথিলার মুখ সাদা হয়ে গেছে, সে কাঁপছে। নিলামকারী সাহেব, 500 কোটি। আর কেউ আছে? না স্যার, 500 কোটি 1 2 3। রয়্যাল ক্রিয়েশনস এখন মিস্টার সায়ান চৌধুরীর সম্পত্তি। হাততালিতে হল ফেটে পড়ে। ইরা পাথরের মতো বসে আছে। সে বিশ্বাসই করতে পারছে না তার পাশের সিটে বসে থাকা ছেলেটাই 500 কোটির মালিক। শান্ত স্টেজ থেকে নেমে সোজা মিথিলার সামনে আসে। মিথিলা ভয়ে পেছাতে থাকে। শান্ত ভাই, মানে স্যার, আমি আসলে শান্ত পকেট থেকে একটা 1 টাকার কয়েন বের করে। মিথিলা, মনে আছে আমি তোকে বলেছিলাম ভুল ট্রেনে উঠেছিস? এই নিয়ে 1 টাকা, তোর দাম আর বেশি না। তুই টাকার জন্য বিক্রি হয়েছিস। আজ থেকে তুই বাংলাদেশের সব কর্পোরেট হাউসে ব্ল্যাক লিস্টেড। তোর এই আইফোনটা বিক্রি করে গ্রামে চলে যা, ঢাকায় তোর কোনো জায়গা নেই। মিথিলা মিস্টার খানের দিকে তাকায় সাহায্যের জন্য, কিন্তু মিস্টার খান নিজেই তখন পালানোর পথ খুঁজছেন। মিথিলা কান্নায় ভেঙে পড়ে, দৌড়ে হল থেকে বেরিয়ে যায়। শান্ত এবার মিস্টার খানের দিকে তাকায়। খান সাহেব, আমার লিগ্যাল টিম আপনার জালিয়াতির সব প্রমাণ নিয়ে এখন দুদক এসসিসি অফিসে বসে আছে। জেলখানায় এসি থাকে না, অভ্যাস করুন। কিছুক্ষণ পর হলের বাইরে খোলা জায়গা শান্তর ব্যক্তিগত হেলিকপ্টার ল্যান্ড করেছে। শান্ত ইরাকে নিয়ে হলের বাইরে আসে। ইরা তখনও শান্তর হাত ছাড়েনি, কিন্তু তার চোখে হাজার প্রশ্ন। তুমি তুমি শান্ত না? তুমি সায়ান চৌধুরী? তুমি এত বড় লোক? শান্ত ইরার মুখোমুখি দাঁড়ায়। সে ইরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। আমি শান্তই ম্যাম। টাকাটা সায়ানের, কিন্তু মনটা শান্তর। আমি ছদ্মবেশে ছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম কারা আমাকে ভালোবাসে আর কারা আমার টাকাকে ভালোবাসে। তার মানে গত 2 মাস ধরে যা হলো, আমার কোম্পানি ধ্বংস হওয়া, আমার রাস্তায় নামা, সব তোমার প্ল্যান ছিল? তুমি আমার সাথে গেম খেলেছো শান্ত? হ্যাঁ, খেলেছি, কারণ আপনার ওই অহংকারের পাহাড় ভাঙা দরকার ছিল। এরা আপনি মানুষকে মানুষ মনে করতেন না। আমি চেয়েছিলাম আপনি বুঝুন যে টাকা ছাড়াও মানুষ বাঁচতে পারে। ভালোবাসা দিয়ে কাল রাতে আপনি যখন আমার টিনের গড়ে ছাকা ছিলেন, তখন আমি আমার আসল ইরাকে খুঁজে পেয়েছি। যে ইরা অহংকারী নয়, যে ইরা ভালোবাসতে জানে। তো এখন এখন তো কোম্পানি তোমার, আমি তো কেউ না। আমি তো হেরে গেলাম শান্ত। কে বললো আপনি হেরে গেছেন? কোম্পানিটা আমি আমার নামে কিনেছি টেকে, কারণ মালিকানা আপনার হাতে থাকলে আপনি আবারও সেই অহংকারী এমডি হয়ে যেতেন। শান্ত পকেট থেকে একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার বের করে ইরার হাতে দেয়। কোম্পানির মালিক আমি, কিন্তু কোম্পানি চালাবে কে? আমার তো ওসব মিটিং ফিটিং ভালো লাগে না। আমি জয়েন করেছিলাম সিইও হিসাবে, কিন্তু এখন আমার পজিশন চেঞ্জ করতে চাই। কি পজিশন? শান্ত হাঁটু গেড়ে বসে। সবার সামনে মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ করছে। কোম্পানির সিইও পোস্টটা আপনার জন্য খালি রাখলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সিইও হতে হলে কোম্পানির মালিককে বিয়ে করতে হবে। ম্যাম, উইল ইউ ম্যারি দিস এক্সপিয়ন? ইরা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সে শান্তকে টেনে তোলে এবং সবার সামনে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইয়েস ইয়েস, আমি রাজি। আমি তোমাকে বিয়ে করব শান্ত। টাকা না, আমি শুধু তোমাকে চাই। আর আমিও শুধু তোমাকে চাই। তবে হ্যাঁ, এখন থেকে রং সাইডে গাড়ি চালালে কিন্তু জরিমানা দিতে হবে। ড্রাইভার যদি তুমি হও, তবে রং সাইডও রাইট সাইড হবে। শান্ত ইরাকে পাচাকোলা করে করে তুলে নেয়। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। বাতাসের তোড়ে ইরার শাড়ির আঁচল উঠছে। চলো ম্যাম, অনেক কাজ বাকি। কোম্পানিটা আবার নাম্বার 1 বানাতে হবে। তো তোমার সাথে থাকলে আমি সব পারবো, চলো। তারা দুজনে হেলিকপ্টারে ওঠে। হেলিকপ্টার ঢাকার আকাশ সীমায় উড়ে যায়। নিচে পড়ে থাকে মিথিলার মতো লোভী মানুষ।
আর মিস্টার খানের মতো ষড়যন্ত্রকারীরা। আর ওপরে মেঘের রাজ্যে ডানা মেলে দেয় দুটি ভালোবাসার পাখি। টাকা হয়তো সব কিনতে পারে না, কিন্তু ভালোবাসা দিয়ে টাকাকেও জয় করা যায়। শান্ত আর ইরা সেটাই আজকে প্রমাণ করে দেখিয়ে দিল সবাইকে। সমাপ্ত।